আসসালামু আলাইকুম ভাইয়াপুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমাদের বায়োলজি বইয়ের মাঝে সেকেন্ড যে চ্যাপ্টার জীবকোষ এবং টিস্যু, সেই জীবকোষ এবং টিস্যুর মাঝে আমি জানি তোমাদের সবার মাঝে যেই জায়গাতে কনফিউশন সৃষ্টি হয় সেটা হচ্ছে ভাইয়া টিস্যু। টিস্যু তো ভাইয়া বুঝি না, ঠিক আছে। জীবকোষের মাঝে আপনি ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া বা কোষের আসলে কত রকমের প্রকারভেদ আছে সব কিছুর উপর আমাদের তো একদম বস বানাই দিয়েছেন, বাট টিস্যু পার্টটাও বুঝাই দেন। টিস্যু পার্টটা তো আমরা কিচ্ছু বুঝি না। দেখো, টিস্যু পড়তে গেলে আমরা কত রকমের মাঝে পাই, ঠিক আছে। পেরেন কাইমা, কোলেন কাইমা, স্ক্লেরেন কাইমা। রমা, পরমা, তুলিমা, সীমা, মধুমা। মধুরমা! কোন মা আসলে কি কাজ করে আমরা তো কিছুই বুঝি না। এর পাশাপাশি হচ্ছে এদের মাঝে যদি পরীক্ষাতে ঠাস করে এরকম একটা সৃজনশীল চলে আসে, প্রত্যেক বছর কিন্তু এই জায়গা থেকে প্রশ্ন আসে। দেখো, প্রত্যেক বছর এটা 25 সালের প্রশ্ন, এরপর 23 সালের প্রশ্ন, এরপর হচ্ছে এটা 22 সালের প্রশ্ন, মানে প্রত্যেক বছর হচ্ছে এই টিস্যুর অংশগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে, সৃজনশীলে কিন্তু প্রশ্ন আসে। সো এরকম ভাবে যদি এদের মাঝে পার্থক্য দিয়ে দেয় ভাইয়া, আমরা তো শেষ। সো টেনশন নেওয়ার কোনো কারণ নাই, তুমি একদম সঠিক জায়গাতে আসছো। আমার ক্লাস দেখতেছো মানে হচ্ছে তোমার এই অংশ নিয়ে একদম আর কোনো টেনশন থাকার কথা না। একদম বস হয়ে যাবে আজকে ক্লাসটার উপর। এমনভাবে ভাইয়া বুঝাবো যে এই অংশতে তুমি একদম বেসিক, মানে টিস্যু কাকে বলে, দেখো টিস্যু কাকে বলে, ঠিক আছে, সেখান থেকে শুরু করে আজকের ক্লাসটা পুরোটা যদি দেখতে পারো, ভাইয়া কত কিছু যে প্রিপেয়ার করে রাখছি, জাস্ট আজকের ক্লাসটা দেখলেই দেখো এইরকম ভাবে, ঠিক আছে। এমসিকিউতে কি কি আসবে দেখো, এমসিকিউতে কি কি আসবে, পাশাপাশি হচ্ছে কোনটার আসলে বৈশিষ্ট্য কি কি, বৈশিষ্ট্যগুলো আমি চেষ্টা করবো একদম পয়েন্ট আকারে, মানে পরীক্ষাতে আসলে এক্স্যাক্টলি তুমি পরীক্ষার খাতাতে যেরকম ভাবে সাজিয়ে গুছিয়ে লিখবা ওই জিনিসটা ভাইয়া দেখাই দিচ্ছি, ঠিক আছে। এর পাশাপাশি আজকের ক্লাসে কিছু এক্সক্লুসিভ বেসিক থাকবে, যেই বেসিকগুলা যারা কিনা শুধুমাত্র সম্পূর্ণ ক্লাসটা দেখবা, যারা দেখবা তারাই শুধুমাত্র পাবা, ঠিক আছে। এমন কিছু এক্সক্লুসিভ বেসিক আমি দেখাবো যেই বেসিকগুলো বইতে নাই, বাট পড়তে গেলে প্রতিনিয়ত তোমাদের লাগে। সো এই জিনিসগুলো কিন্তু হচ্ছে আজকের ক্লাসটা ফুলটা না দেখলে কিন্তু পাবা না তুমি। এবং এর পাশাপাশি আজকের ক্লাসের লাস্টের দিকে দেখো ভাই কি করতেছি, লাস্টের দিকে দেখো সৃজনশীলে যদি হচ্ছে এরকম একটা প্রশ্ন চলে আসে যে এদের মাঝে পার্থক্যগুলো লিখো বা এদের মাঝে হচ্ছে তুলনা করো, সেই ক্ষেত্রে তুমি কিভাবে সৃজনশীলটা লিখবা সেটা পর্যন্ত দেখাই দিব আজকে ক্লাসে। সো বুঝতে পারতেছো আজকের ক্লাসটা একটা সুপার ডুপার মাস্টার ক্লাস হবে। জাস্ট মনোযোগ দিয়ে খাতা কলম নিয়ে বসে যাও ভাইয়ের সাথে, এবং ভাই আজকে জাস্ট হচ্ছে আমার সাথে লাস্ট পর্যন্ত থাকো, দেখো ভাইয়া কি কি শেখাই, ঠিক আছে। এইরকম ভাবে সবকিছু যত্ন করে তোমাকে একদম সৃজনশীলে গতে আসলে কিভাবে লিখবা বা হচ্ছে কোনটার মাঝে কি কি পার্ট আছে প্রত্যেকটা জিনিস ধরে ধরে কে বোঝাবে, এরকম কিন্তু কোনো ক্লাস ইউটিউবে খুঁজে পাইতে গেলে তোমার অনেক কষ্ট হবে। সো ডেফিনেটলি আজকের ক্লাসটা যেহেতু পাইছো তুমি, সো অবশ্যই একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকো। সো প্রথমে আসো আমরা দেখার চেষ্টা করি এখান থেকে হচ্ছে কিরকম ধরনের প্রশ্ন আসে। টিস্যুর যে পার্টটা, সে টিস্যু পার্ট থেকে কিন্তু এরকমটা আসতে পারে, যে কোনো একটা টিস্যু আজকে আমরা প্রত্যেকটা অংশ সম্পর্কে হচ্ছে ডিটেলসে জানবো। সো যে কোনো একটা টিস্যু সম্পর্কে কিন্তু বলতে পারে যে এটার গঠন বৈশিষ্ট্য বর্ণনা করো, ঠিক আছে। গ নাম্বারের সৃজনশীলের যে গ নাম্বার, সেটাতে কিন্তু বলতে পারে এটার গঠন বৈশিষ্ট্য বর্ণনা করো, ঠিক আছে। অথবা উদ্ভিদের পরিবহনের ক্ষেত্রে কোনটা কি ভূমিকা পালন করে সেই জিনিসটা, অর্থাৎ কোনটার কি কাজ আছে সেই জিনিসটা কিন্তু আসতে পারে, ঠিক আছে। এবং দেখো অনেক সময় হচ্ছে এরকমটা আসে যে চিত্র এ এর সি চিহ্নিত অংশটা অর্থাৎ নিউক্লিয়াস সম্পর্কে বর্ণনা আসছে, অথবা ধরো এরকম চিত্র এ এবং বি এর মাঝে কাজ একই হলেও গঠন ভিন্ন, অর্থাৎ দেখো এদের দুজনের কাজ একই হলেও আমরা কিন্তু দেখতে পারতেছি গঠন ভিন্ন। গঠন কিভাবে ভিন্ন এবং এ এবং বি দ্বারা আসলে কোন কোন জিনিসকে বোঝানো হচ্ছে সবকিছু কিন্তু আজকের ক্লাসটা দেখলেই জাস্ট হচ্ছে তুমি বুঝে যাবা, ঠিক আছে। এবং এটাও আসতে পারে যে ধরো হচ্ছে চিত্র এ বলতে এখানে একটা জটিল টিস্যুকে বোঝানো হচ্ছে, সেটা গঠন বর্ণনা করো। চিত্র বি এবং সি এর মাঝে তুলনামূলক আলোচনা করো, অর্থাৎ বি এবং সি এর মাঝে কি কি পার্থক্য আছে সেগুলো সুন্দরভাবে হচ্ছে উপস্থাপন করো। সো সেই ক্ষেত্রে বুঝতে পারতেছো আজকের ক্লাসের লাস্টের দিকে সৃজনশীল লেখার যে ফরম্যাটটা আমি দেখাই দিব, সেই ফরম্যাট অনুযায়ী এই জিনিসগুলোর আনসার দিলেই কিন্তু একদম ফুললি তুমি নিশ্চিত থাকো 3-এ 3 4-এ 4 পাবা, একদম নিশ্চিত, ঠিক আছে। সো চলো আমরা একদম জিরো বেসিক থেকে শুরু করি। প্রথমে আমরা জানার চেষ্টা করি টিস্যু কিংবা কলা বলতে আসলে কি বোঝায়। আমাদের বইতে কোনো কোনো জায়গায় বলা হয়েছে টিস্যুর কথা, কোনো কোনো জায়গায় টিস্যুর বদলে বলা হয়েছে কলার কথা। টিস্যু যেই কথা, কলা একই কথা, বাট এই জিনিসটা বলতে আসলে কি বোঝায় সেটা থেকে আমরা স্টার্ট করি, ঠিক আছে। সো এটা সম্পর্কে যখনই আমি তোমাদেরকে পড়াইতে যাই তখন আমার একটা কনফিউশনে পড়তে হয়। পোলাবানকে যখন জিজ্ঞাসা করি যে ভাই বলো তো টিস্যু কাকে বলে, তখন বলে যে ভাই এরকম প্যাকেটের মাঝে, ঠিক আছে, ঘামটা মোছার জন্য হচ্ছে যা পাওয়া যায় তাকে বলা হয় টিস্যু। আনসার তো সঠিক, কিন্তু আমরা মনে রাখবো বায়োলজিতে কিন্তু এই ধরনের টিস্যুকে হচ্ছে বোঝানো হয় না। বায়োলজিতে টিস্যুর সংখ্যাটা একটু ডিফারেন্ট। আবার কলা কাকে বলে, তো ভাই কলা চিনেন না, কলা তো এরকম, ঠিক আছে, এটাই তো কলা। সো আমরা মনে রাখবো যে বায়োলজিতে কিন্তু এই টিস্যুকে বোঝানো হয় না এবং এই কলাকেও বোঝানো হয় না। বায়োলজিতে টিস্যুর সংজ্ঞাটা কি?
বায়োলজিতে টিস্যু বলতে মেইনলি এক গুচ্ছ কোষকে বোঝানো হয়, ঠিক আছে? এক গুচ্ছ কোষ মানে কি? এরকম এরকম এক গুচ্ছ কোষ, ঠিক আছে? অনেকগুলা কোষ একটা গুচ্ছ তৈরি করবে এবং সেই জিনিসটাকে আমরা বলতে পারবো টিস্যু। তাহলে ফার্স্টে যেটা কথা সেটা হচ্ছে টিস্যু কিন্তু একটা কোষ দিয়ে তৈরি হবে না, এরকম একটা কোষ দিয়ে কিন্তু টিস্যু গঠিত হবে না। টিস্যু হইতে হলে একগুচ্ছ কোষ লাগবে, একগুচ্ছ কোষ লাগবে, যারা কিনা দেখতে একই রকম হইতে পারে অথবা ভিন্ন রকম হইতে পারে, যারা কিনা দেখতে একই রকম হইতে পারে ভিন্ন রকম হইতে পারে। অর্থাৎ ধরো কথার কথা, এই যে লাল কালারের যে কোষগুলা, ঠিক আছে, আমি লাল কালার দিয়ে আঁকছি, লাল কালারের কোষগুলা এগুলো কিন্তু দেখতে একই রকম না। সো এরা মিলে একটা টিস্যু গঠন করতে পারে। আবার ধরো এরাও আছে, এর পাশাপাশি হচ্ছে এরকম ধরনের কিছু কোষও আছে, এরকম ধরনের কিছু কোষও আছে, ঠিক আছে? সো এই যে লাল কালারের কোষ এগুলো হচ্ছে গোলা আকৃতির এবং সবুজ কালারের যে কোষগুলা সেগুলো হচ্ছে লম্বা লম্বা আকৃতির। সো তাদের আকার আকৃতি কিন্তু সেম না, কিন্তু স্টিল তারা একসাথে মিলে হচ্ছে কি করতে পারে, তারা একসাথে মিলে কিন্তু একটা টিস্যু গঠন করতে পারে। এই জিনিসটাকে আমরা বলতে পারবো টিস্যু যখন তারা বাকি শর্তগুলো হচ্ছে পূরণ করবে। সেই শর্তটা কি? তারা যদি একই উৎস থেকে উৎপত্তি হয়। এখন তোমাদের মনে যে প্রশ্ন হবে যে ভাইয়া উৎস জিনিসটা কি? এখানে যে উৎস লিখছেন আপনি, উৎস বলতে আসলে কি বোঝানো হয়? সিম্পল ভাষায় বললে উৎস বলতে বোঝানো হয় হচ্ছে জন্মস্থান, ঠিক আছে? অর্থাৎ লাল কালারের যে কোষগুলা সেটাকে আমরা ধরলাম হচ্ছে রহিম, আর সবুজ কালারের যে কোষগুলা সেটাকে আমরা ধরলাম করিম। সো রহিম করিম দুজনকে একসাথে মিলে বলা হবে টিস্যু, যদি তাদের উৎপত্তি স্থল হয় কুমিল্লা, ঠিক আছে? ধরো এটা হচ্ছে কুমিল্লা, ঠিক আছে, এটা হচ্ছে কুমিল্লা, এটা হচ্ছে উৎস, ঠিক আছে? উৎস যেটাকে আমরা উচ্চতর শ্রেণীতে বা উপরে উঠলে আমরা জানতে পারবো এটা হচ্ছে ভ্রূণস্তর, ঠিক আছে? সো ধরো এই যে রহিম বেটা, ঠিক আছে, লাল কালার, সেও কুমিল্লা থেকে হচ্ছে উৎপত্তি লাভ করছে। এই যে করিম বেটা, সেও কুমিল্লা থেকেই উৎপত্তি লাভ করছে। তাইলে তাদের উৎস বা তাদের জন্মস্থান এটা কিন্তু একই জায়গা, ঠিক আছে? অর্থাৎ আমরা বলতে পারবো যে তারা হচ্ছে একই ভ্রূণস্তর থেকেই উৎপত্তি লাভ করছে। ভ্রূণস্তর সম্পর্কে এইচএসসিতে উঠলে তোমাদেরকে ডিটেলস জানাবো, তোমাদের বইতে যেহেতু নাই, আমার দরকার নাই এত কিছু হচ্ছে ডিটেলসে বোঝানোর, ঠিক আছে? সো আমরা তখনই এই দুজনকে একসাথে টিস্যু বলতে পারবো যদি তারা একই উৎস থেকে উৎপত্তি লাভ করে, ঠিক আছে? একই উৎস থেকে উৎপত্তি লাভ করে এবং একই রকমের কাজ করতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। একই রকমের কাজ করতে হবে। ধরো কথার কথা, লাল কালারের যে কোষগুলা, ঠিক আছে, এখানের লাল কালারের যে কোষগুলা সেগুলা কোনো একটা উদ্ভিদের, ঠিক আছে, ধরো খাদ্য তৈরিতে ভূমিকা পালন করে। এই লাল কালারের কোষগুলা মিলে কি করে? লাল কালারের কোষগুলা কোন একটা উদ্ভিদে খাদ্য তৈরি করে। এই যে সবুজ কালারের কোষগুলা সেগুলোও যদি খাদ্য তৈরি করে তাহলে তারা কিন্তু একই রকমের কাজ করতেছে না, তখন তাদেরকে আমরা কি বলবো? তারা হচ্ছে টিস্যু। তাহলে টিস্যুর সংজ্ঞাটা ক্লিয়ার করতে পারছি। টিস্যুর সংজ্ঞা হচ্ছে এটাই যে টিস্যু হচ্ছে একগুচ্ছ কোষের সমষ্টি। একটা কোষ হইলে হবে না, একগুচ্ছ কোষের সমষ্টি হইতে হবে, যারা কিনা দেখতে একই রকম হইতে পারে অথবা ভিন্ন ভিন্ন রকম হইতে পারে, ঠিক আছে? যারা কিনা একই রকম কিংবা ভিন্ন রকম, যাদের উৎপত্তি স্থল একটা বা উৎস একটা, ঠিক আছে, এবং এর পাশাপাশি হচ্ছে তারা একই রকমের কাজ করবে। এটাও যদি খাদ্য তৈরি করে, এটাও খাদ্য তৈরি করবে, ঠিক আছে? এরকম হইলে তখন তাদেরকে আমরা বলতে পারবো তারা হচ্ছে টিস্যু, ঠিক আছে? সো আশা করি হচ্ছে এখন থেকে টিস্যু বললে তোমার মাথাতে এই টিস্যু পেপার ঘুরবে না কিংবা হচ্ছে এই কলা ঘুরবে না, ঠিক আছে? টিস্যু কিংবা কলা হচ্ছে আসলে বায়োলজিতে এটা একগুচ্ছ কোষের সমষ্টি, যারা কিনা দেখতে একই রকম হইতে পারে অথবা এরকম ভিন্ন ভিন্ন রকম হইতে পারে, যাদের উৎপত্তি স্থল বা উৎস হচ্ছে একই এবং এর পাশাপাশি তাদের কাজকর্ম একই, ঠিক আছে? সো এদেরকে আমরা বলবো হচ্ছে টিস্যু। টিস্যুর সংজ্ঞা ক্লিয়ার হইলে এবার আসো টিস্যু আমরা কেন পড়বো, টিস্যু পড়ার দরকারটা কি ভাই? আমরা তো হচ্ছে কোষ সম্পর্কে যে জানছিলাম খুবই আরামে ছিলাম, ঠিক আছে? দেখো আমরা কিন্তু এই চ্যাপ্টারের শুরুতেই হচ্ছে কোষ সম্পর্কে জানছিলাম না, ঠিক আছে? আমরা কিন্তু উদ্ভিদ কোষ সম্পর্কেও জানছি, প্রাণী কোষ সম্পর্কেও জানছি। সো এইগুলা পরেই তো আমরা এই চ্যাপ্টারটা শেষ করে দিতে পারতাম। দরকার কি আছে টিস্যু? এত কঠিন জিনিস পড়ার দরকারটা কি আছে? দরকার আছে, ঠিক আছে? দরকারটা কি আমরা একটু দেখি। আমরা মনে রাখবো যে দুনিয়াতে দুই রকমের জীব হওয়া পসিবল। আমাদের যে পৃথিবী, সেই পৃথিবীতে আসলে দুই রকমের জীব হওয়া পসিবল, ঠিক আছে? কিছু কিছু জীব তাদের ফুল দেহটাই একটা মাত্র কোষ দ্বারা গঠিত, ঠিক আছে? যেমন ফর এক্সাম্পল ক্ল্যামাইডোমোনাস নামে একটা শৈবাল আছে, সেই শৈবালের ফুল দেহটাই একটা মাত্র কোষ দিয়ে গঠিত। ইউগ্লেনা নামক একটা জীব আছে, সেই জিনিসটারও ফুল দেহটা একটা মাত্র কোষ দিয়ে গঠিত, ঠিক আছে? এরপর হচ্ছে প্যারামেশিয়াম কিংবা হচ্ছে এমিবার কথা তো আমরা সবাই জানি, এদের কোষ দেহগুলো হচ্ছে একটা মাত্র কোষ দ্বারা গঠিত, মানে এই একটা কোষই একটা দেহ, ঠিক আছে? তাইলে তার খাদ্য গ্রহণ, রেচন, শ্বসন, যত রকমের শারীরবৃত্তীয় কাজ আছে সব কিন্তু এই একটা কোষই করবে, সব কিন্তু এই একটা কোষের মাঝে সংগঠিত হবে। তাহলে
আমরা এতদিন জীবকোষ সম্পর্কে যে জানছি, জীবকোষের মাঝে ক্লোরোপ্লাস্ট থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, এগুলা জানার মাধ্যমে এদের দেহ কিভাবে ফাংশন করে, এরা কিভাবে কাজ করে, সেটা কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারবো, কোনো সমস্যা হবে না। সমস্যাটা কখন হবে? সমস্যা হবে তখনই যখন আমরা মানব দেহের মতো, ঠিক আছে, আমাদের দেহের মতো কমপ্লেক্স জিনিস ব্যাখ্যা করতে যাব। আমাদের দেহের মাঝে আমরা যদি চিন্তা করি যে আমাদের দেহের মাঝে আসলে কি থাকে, দেখো ভালো করে খেয়াল করো, আমাদের দেহের মাঝে আমরা যদি দেহটাকে ভালো করে বিশ্লেষণ করি তখন দেখবো অনেকগুলা সিস্টেম আছে, ঠিক আছে, পরিপাকতন্ত্র, রেচনতন্ত্র, ঠিক আছে, বজ্র নিষ্কাশন তন্ত্র, এরকম অনেক অনেক তন্ত্র কিন্তু আছে। সেই তন্ত্রগুলোর ভিতরে আমরা যদি যাই তাহলে আমরা দেখবো যে কিছু পরিমাণ অঙ্গ আছে, ঠিক আছে। ফর এক্সাম্পল আমাদের পরিপাকতন্ত্রের ভিতরে আছে পাকস্থলী। পাকস্থলী হচ্ছে একটা অঙ্গ, ঠিক না? সে পাকস্থলীর ভিতরেও যদি আমরা জুম করি তখন আমরা দেখবো সেখানে আছে কি, সেখানে আছে টিস্যু, সেখানে আছে টিস্যু, সেই টিস্যুর ভিতরে আছে কোষ। তাহলে বোঝা গেল যে শুধুমাত্র কোষ সম্পর্কে ধারণা লাভ করে, ঠিক আছে, শুধুমাত্র কোষ সম্পর্কে পড়াশোনা করে ফুল জিনিসটা ব্যাখ্যা করা আমাদের জন্য ইম্পসিবল, ঠিক আছে, আমাদের জন্য ইম্পসিবল, কোনোভাবেই সম্ভব না। সো আমরা যদি হচ্ছে অ্যাটলিস্ট টিস্যু পর্যন্ত জানি যে অনেকগুলা কোষ মিলে কিভাবে হচ্ছে একসাথে মিলে হচ্ছে দলবদ্ধ হয়ে কাজ করে, তাহলে আমরা গিয়ে হচ্ছে আমাদের দেহটা মোটামুটি হচ্ছে ব্যাখ্যা করতে পারবো। সো এই জন্য মানব দেহ কিংবা একটা উদ্ভিদের কথা আমরা যদি চিন্তা করি, উদ্ভিদের দেহের মাঝেও নানান রকমের এরকম হচ্ছে টিস্যু পাওয়া যায়, ঠিক আছে, যেমন প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, ঠিক আছে, যেই মাগুলা সম্পর্কে আজকের ক্লাসে জানবো। এবং এর পাশাপাশি হচ্ছে তোমার ধরো জাইলেম, ফ্লোয়েম, এরকম অনেক ধরনের টিস্যু কিন্তু উদ্ভিদের দেহের মাঝে পাওয়া যায়। সো আমরা মনে রাখবো যে এরকম এককোষী জীব বর্ণনা করতে গেলে বা এককোষী জীবের দেহটা কিভাবে ফাংশন করে সেটা বর্ণনা করতে গেলে কোষ সম্পর্কে ধারণাই এনাফ ছিল। কিন্তু মানুষ কিংবা উদ্ভিদ কিংবা গরু, ছাগল, হাঁস, মুরগি, হিরো আলম, ঠিক আছে, আরও যত মানুষ আছে সবার ক্ষেত্রেই হচ্ছে তার দেহটা ব্যাখ্যা করতে গেলে আমাদের কি লাগবে? আমাদের কিন্তু লাগবে হচ্ছে এই টিস্যু সম্পর্কে আইডিয়া, ঠিক আছে, বোঝা গেল? সো আশা করি হচ্ছে বুঝে গেছো যে উদ্ভিদ হোক কিংবা প্রাণী হোক প্রত্যেকের দেহই কিন্তু এত সহজ না, এত সরল না, ঠিক আছে। প্রত্যেকের দেহই আসলে অনেকগুলা স্টেপ মেনটেন করে তৈরি হয়, সো এই জন্য অ্যাটলিস্ট আমরা যদি টিস্যু সম্পর্কে ধারণা লাভ করতে পারি তাহলে বুঝতে পারবো যে উদ্ভিদের দেহের মাঝে সেই টিস্যুগুলো একসাথে মিলে কিভাবে টিস্যুতন্ত্র গঠন করে উদ্ভিদের দেহটাকে বাঁচায় রাখে। এবং এর পাশাপাশি আমাদের দেহের মাঝেও, ঠিক আছে, আমরা এই যে দেখি হাত নাড়াইতেছি, খাইতেছি, ঘুমাইতেছি, চলাফেরা করতেছি, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের এই টিস্যুগুলা কিভাবে একসাথে মিলে হচ্ছে অঙ্গ তৈরি করতেছে, সেই অঙ্গগুলা প্রপারলি কিভাবে ফাংশন করার মাধ্যমে বা কাজ করার মাধ্যমে একটা সমন্বয় রক্ষা করে কিভাবে আমাদের ফুল বডিটাকে চালনা করতেছে, সেই জিনিসটা আমরা জানতে পারবো। সো এই জন্য আমাদের টিস্যু সম্পর্কে পড়াশোনা করতে হবে, বোঝা গেল? সো আশা করি হচ্ছে একদম ক্লিয়ার। এবার আসো টিস্যু আসলে কত রকমের হইতে পারে। আমরা মনে রাখবো মোটা দাগে টিস্যু হইতে পারে দুই রকমের। যেই টিস্যু উদ্ভিদ দেহে পাওয়া যায় তারে বলা হয় উদ্ভিদ টিস্যু, যেই টিস্যু প্রাণী দেহে পাওয়া যায় তারে বলা হবে প্রাণী টিস্যু। সিম্পল কথা, ঠিক আছে। সো দেখো একটা উদ্ভিদের পাতাকে আমরা যদি জুম করি, এই যে দেখো উদ্ভিদের পাতার এই জায়গাটাকে আমরা জুম করছি, জুম করলে দেখো সেখানে কিন্তু অনেকগুলা কোষ মিলে, এই যে অনেকগুলা কোষ মিলে কিন্তু কি তৈরি করতেছে? টিস্যু গঠন করতেছে। সো এই টিস্যুগুলা যেহেতু উদ্ভিদের দেহের মাঝে উপস্থিত, ঠিক আছে, সো এই জন্য এদেরকে আমরা বলবো হচ্ছে উদ্ভিদ টিস্যু। আর মানুষের ক্ষেত্রে আমাদের পাকস্থলীটাকে এখানে হচ্ছে জুম করা হয়েছে, পাকস্থলীর এই জায়গাটাতে আমরা যদি জুম করি তাহলে আমরা দেখবো যে সেখানেও আসলে একগুচ্ছ কোষের সমষ্টি আছে, যে কোষগুলোকে আমরা কি বলতেছি? টিস্যু বলতেছি। যেহেতু পাকস্থলী এটা আমাদের দেহে বা গরু ছাগলের দেহে পাওয়া যাচ্ছে, সুতরাং এটা হচ্ছে কি ধরনের টিস্যু? এটা হচ্ছে প্রাণী টিস্যু, ঠিক আছে। এবার আসলে টিস্যু কত প্রকারের? আমরা যে কথাটা বললাম যে টিস্যু হচ্ছে দুই প্রকারের, ঠিক আছে। উদ্ভিদের দেহের মাঝে যে ধরনের টিস্যু পাওয়া যায় সেটাকে বলা হয় উদ্ভিদ টিস্যু। মানব দেহ বা কোনো একটা প্রাণী দেহের মাঝে যে ধরনের টিস্যু পাওয়া যায় সেটাকে বলা হয় প্রাণী টিস্যু। আমাদের বইয়ের পরবর্তী অংশে হচ্ছে প্রাণী টিস্যু নিয়ে ডিটেলসে কথাবার্তা বলা হয়েছে, আর আজকে আমরা উদ্ভিদ টিস্যু নিয়ে আলোচনা করব, ঠিক আছে। সো প্রাণী টিস্যুর যে এলাকাটা সেটা আমি কোর্সে পড়াবো, কোর্সে, ঠিক আছে। যারা কোর্সে ভর্তি হবা তারা আমার কাছে একদম বেস্ট ভাবে ইনশাল্লাহ এগুলো পড়তে পারবা, ঠিক আছে। সো আমরা আপাতত শ্রেণীবিন্যাসটা জেনে ফেলি, যেখান থেকে হচ্ছে আমাদের প্রশ্ন আসতে পারে। যদি এটা প্রশ্ন আসে যে প্রাণী টিস্যু কয় প্রকারের, আনসার হচ্ছে 4 প্রকারের, ঠিক আছে। আমাদের দেহের মাঝে আমরা দেখি ত্বক আছে না, ত্বকের মাঝে একটা আবরণ আছে। এরপর আমাদের যে পাকস্থলী, দেখো আমাদের যে পাকস্থলী, সে পাকস্থলীর যে পাকস্থলীর প্রাচীরে এই জায়গা বরাবর, ঠিক আছে, আমি অন্য একটা কালার নেই, এটা অন্য একটা কালার নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই জায়গা বরাবর, ঠিক আছে, এই জায়গা বরাবর একটা আবরণ আছে না, সে আবরণ দান করতেছে যে টিস্যু সেটাকে বলা হয় আবরণী টিস্যু, ঠিক আছে। সেটাকে কি বলা হয়? আবরণী টিস্যু। সো প্রাণী টিস্যুর মাঝে এক ধরনের টিস্যু সেটা হচ্ছে আবরণের কাজ করে বা আচ্ছাদনের কাজ করে, সেটাকে বলা হয় আবরণী টিস্যু। কিছু টিস্যু আছে যেটা কিনা
আমাদের দেহের একটা প্রান্তের সাথে অন্য একটা প্রান্ত যুক্ত করে, ঠিক আছে, বা একটা প্রান্তের সাথে আরেকটা প্রান্তের মাঝে একটা সংযোগ স্থাপন করে, ঠিক আছে। সো তাদেরকে বলা হয় যোজক টিস্যু, ঠিক আছে। যেমন রক্ত জিনিসটা কিন্তু আমাদের দেহের বিভিন্ন যেই তন্ত্র আছে, পরিপাক তন্ত্র, রেচন তন্ত্র, ঠিক আছে, শ্বসন তন্ত্র, প্রত্যেকটা তন্ত্রের মাঝে কিন্তু একটা কানেকশন বিল্ড আপ করে। সো এরকম যেই রক্তর মতো যেই টিস্যুগুলো আছে সেগুলোকে বলা হয় যোজক টিস্যু, ঠিক আছে, বা কানেকটিভ টিস্যু। অন্যদিকে আমরা সবাই হচ্ছে মেয়েদের স্কুলের সামনে গিয়ে যেই জিনিসটা দেখাই, ঠিক আছে, আমার কি আছে দেখো, এটা হচ্ছে পেশি, ঠিক আছে। সো পেশি দিয়ে যে ধরনের টিস্যু গঠিত সেটাকে কি বলা হয়, পেশি টিস্যু বলা হয়, ঠিক আছে। বাই দ্য ওয়ে, মেয়েদের স্কুলের সামনে কেউ ভাব দেখাইতে যায় না, পিঠামুড়া খাইতে পারো, ঠিক আছে। আচ্ছা, এরপর আসো স্নায়ু টিস্যু। আমরা যে কুকুর দেখলেই হচ্ছে দৌড়ে পালাই, বা কাউরে প্রপোজ করতে গেলে যে বুক কাঁপে, সো সেই জন্য যে ধরনের টিস্যু দায়ী সেটাকে বলা হয় স্নায়ু টিস্যু। সো এই 4 রকমের টিস্যু দিয়ে হচ্ছে প্রাণী টিস্যু গঠিত। এই 4 রকমের টিস্যু দিয়ে কি গঠিত, প্রাণী টিস্যু গঠিত। সো প্রাণী টিস্যু সম্পর্কে আমি কোথায় পড়াবো, কোর্সে পড়াবো, ঠিক আছে। সো কোর্সের বিস্তারিত ফার্স্ট কমেন্টে দেওয়া আছে। আচ্ছা, আজকে চলো আমরা যা যা পড়বো, আজকে যা যা পড়বো সেগুলো হচ্ছে এখানে আছে, দেখো এখানে আছে। উদ্ভিদ টিস্যু। একটা উদ্ভিদের দেহের মাঝে আসলে কত রকমের টিস্যু পাওয়া যায়, উদ্ভিদের দেহের মাঝে অনেক অনেক ধরনের টিস্যু পাওয়া যায়, বাট সেই টিস্যুগুলোকে আমরা 2টা শ্রেণীতে ভাগ করতে পারি। প্রথমেই যে ধরনের টিস্যু আছে সেটা হচ্ছে ভাজক টিস্যু। দেখো নামটা শুনে কিন্তু এর গঠন প্রকৃতি বোঝা যায়। ভাজক মানে কি, যেটা কিনা বিভাজন হতে পারে, একটা থেকে 2টায় পরিণত হতে পারে। সো সিম্পল ভাষায় বললে যেই টিস্যুর কোষগুলা এরকম একটা থেকে, ধরো এই কোষটা হচ্ছে কি হয়েছে, একটা থেকে এরকম 2টা কোষে পরিণত হয়েছে, এরকম ভাবে প্রত্যেকটা কোষই ধরো কোষ বিভাজন করতে পারে, মানে একটা থেকে একাধিক কোষে পরিণত হতে পারে। সেই টিস্যুগুলোকে আমরা কি বলবো, হচ্ছে ভাজক টিস্যু। ভাজক টিস্যু কাকে বলে, যেই টিস্যুর কোষগুলো হচ্ছে বিভাজন করতে পারে, একটা থেকে 2টায় পরিণত হতে পারে, সেগুলোকে বলা হয় ভাজক টিস্যু। অন্যদিকে স্থায়ী টিস্যু। স্থায়ী তোমাকে কখন বলা হয়, তুমি স্থায়ী প্রেমিক, যখন তুমি একটা গার্লফ্রেন্ডেই সীমাবদ্ধ থাকো, ঠিক আছে, তাকে ছাড়া তুমি দুনিয়ার কিছু বুঝো না, তাকে নিয়ে হচ্ছে থাকো, তাকেই বিয়ে করবা, শেষ, ঠিক আছে। সো স্থায়ী টিস্যু মানে কি, স্থায়ী টিস্যু মানে হচ্ছে যে টিস্যুর যে কোষগুলো আছে, যেই টিস্যুর কোষগুলো যেগুলো আছে সেগুলো স্থায়ী, সেগুলো সাধারণত, ঠিক আছে। এই কথাটা খুব ইম্পর্টেন্ট, যারা হচ্ছে জাস্ট মেইন বই পড়বা তারা কিন্তু এটা জানবা না, আমি বলে দিচ্ছি, ঠিক আছে, আমার কাছে পড়তে আসছো সুতরাং আমি বলে দিচ্ছি। যেই টিস্যুর কোষগুলা সাধারণত কোষ বিভাজন করে না, সাধারণত স্থায়ী হয়, ঠিক আছে। তুমি একজনকে ভালোবাসো, ঠিক আছে, এখন সে যদি হচ্ছে তোমার সাথে বাটপারি শুরু করে, তো তাকে তো আর ভালোবাসবা না, তুমি তো অন্য মানুষের দিকে যাবা, ঠিক না। সো ঠিক তেমনই যেই টিস্যুর কোষগুলা মোটামুটি স্থায়ী, তারা হচ্ছে সাধারণত কোষ বিভাজন করে না, কিন্তু দরকার পড়লে, ধরো কোনো একটা উদ্ভিদের কোনো একটা জায়গা হচ্ছে ক্ষতস্থান তৈরি হয়েছে, বা কোনো একটা জায়গায় কেটে গেছে, তখন তো সেখানে দরকার, ঠিক আছে, তখন হচ্ছে শুধুমাত্র সেই ব্যতিক্রমী ক্ষেত্রে, ঠিক আছে, সেই এক্সেপশনাল ক্ষেত্রে হচ্ছে এই স্থায়ী টিস্যুর কোষগুলো কি করতে পারে, কোষ বিভাজন করতে পারে। কিন্তু সাধারণত এরা যেহেতু হচ্ছে কোষ বিভাজন করে না, কাজেই এদেরকে কি বলা হয়, স্থায়ী টিস্যু বলা হয়, ঠিক আছে। সো স্থায়ী টিস্যু কাকে বলে, যেই টিস্যুর কোষগুলো সাধারণত কোষ বিভাজন করে না, তাকেই বলা হয় স্থায়ী টিস্যু, ঠিক আছে। সিম্পল কথা, আশা করি হচ্ছে বুঝতে পারছো, ঠিক আছে। সো আমরা ফার্স্টে জেনে গেলাম যে উদ্ভিদে 2 রকমের টিস্যু পাওয়া যায়, একটা হচ্ছে ভাজক টিস্যু, যে টিস্যুর কোষগুলো বিভাজন হতে পারে, আরেক ধরনের টিস্যু যে টিস্যু হচ্ছে মোটামুটি স্থায়ী হয়, বা যে টিস্যুর কোষগুলো হচ্ছে বিভাজন করে না, সেটাকে বলা হয় স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যুর মাঝে, অর্থাৎ যেই টিস্যুর কোষগুলো হচ্ছে বিভাজন করবে না, ঠিক আছে, তারা হচ্ছে লয়াল প্রেমিক, ঠিক আছে, তারা যেটা নিয়ে আসে সেটার মাঝে থাকবে সাধারণত, ঠিক আছে। কোনো বিপদে না পড়লে বা ধোকায় না পড়লে সে সাধারণত কোষ বিভাজন করবে না। সো এরকম স্থায়ী টিস্যু আছে হচ্ছে মনে রাখবা 3 রকমের। প্রথমে যেটা সেটা হচ্ছে সরল টিস্যু, এরপর সেটা হচ্ছে জটিল টিস্যু, এরপর আরেক ধরনের টিস্যু আছে যেটা সম্পর্কে তোমাদের বইতে আপাতত বর্ণনা নাই, সেটা হচ্ছে নিঃস্রাবী টিস্যু, ঠিক আছে। সো প্রথমে আসো আমরা সরল টিস্যু নিয়ে কথাবার্তা বলি। সরল নামটা শুনেই তো বোঝা যাচ্ছে এটা হচ্ছে আমার মতো, ঠিক আছে, একদম সহজ সরল, কোনো মানে ভিতরে ভেজাল নাই। সো সরল টিস্যু হচ্ছে কোন ধরনের টিস্যু হবে, যে টিস্যুর প্রত্যেকটা কোষ দেখতে একরকম, দেখো আমি একটা এক্সাম্পল দিই, ঠিক আছে। দেখো এই যে টিস্যুগুলো আছে, এই টিস্যুর প্রত্যেকটা কোষই কিন্তু একই রকম, এই টিস্যুর প্রত্যেকটা, এই কোষটা যেরকম, এই কোষটা একই রকম, এই কোষটা একই রকম, এই কোষটা একই রকম। সো যে টিস্যুর প্রত্যেকটা কোষই আকার আকৃতিতে সেম, ঠিক আছে, সেটাকেই বলা হবে হচ্ছে সরল টিস্যু, সেটাকে কি বলা হবে, সরল টিস্যু বলা হবে, ঠিক আছে। আমার মতো চেহারা না, আমার মতো কিন্তু চেহারা। আচ্ছা, আর যে টিস্যুর কোষগুলো হচ্ছে আকার আকৃতিতে ভিন্ন ভিন্ন, ঠিক আছে, দেখো এই কোষটা কিরকম, এই কোষটা হচ্ছে লম্বা, আর এটা হচ্ছে পুরো ক্রিমি আকৃতির, এটার গায়ে ছিদ্র আছে, এটার গায়ে কোনো ছিদ্র নাই। অর্থাৎ আমরা কিন্তু দেখতে পারতেছি যে এই টাইপের যে টিস্যুগুলো আছে, সেই টিস্যুগুলার কোষগুলা একটার আকৃতি একরকম, অন্যটার আকৃতি ভিন্ন রকম। সো যে টিস্যুর কোষগুলার আকার আকৃতি সেম না, ঠিক আছে। আমরা কিন্তু বলছিলাম টিস্যুর সংজ্ঞাতেই তো বলছি, এটা টিস্যুর সংজ্ঞাতেই দেখো কি বলছিলাম,
তারা আকার আকৃতিতে সেমও হইতে পারে, মানে একই রকম হইতে পারে, দেখতে একই রকম হইতে পারে, কিংবা ভিন্ন রকম হইতে পারে। সো যদি একই রকম হয়, যদি একই রকম হয়, যদি একই রকম হয়, তখন সেটাকে আমরা বলবো কি? তখন সেটাকে আমরা বলবো সরল টিস্যু। সরল টিস্যু দেখতে একরকম হইলে সেটাকে বলা হবে সরল টিস্যু। আর যদি দেখতে ভিন্ন ভিন্ন রকম হয়, ধরো এরকমও আছে, এর পাশাপাশি হচ্ছে যেটা বললাম, ঠিক আছে, এরকম পাইপের মতো একটা কুশো আছে, ঠিক আছে, এরকম বিচ্ছেদে ভারাক্রান্ত হয়ে এরকম ছিদ্রযুক্ত কুশো আছে, ঠিক আছে। সো ভিন্ন ভিন্ন টাইপের কুশ আছে, তখন সেই জিনিসটাকে আর সরল বলা যাবে না, তখন সেটাকে বলতে হবে কি? সেটাকে বলতে হবে জটিল টিস্যু, ঠিক আছে। সো দেখতে ভিন্ন ভিন্ন রকম হইলে সেটাকে বলা হবে জটিল, আর যদি দেখতে একই রকম হয় প্রত্যেকটা কোষ, তখন সেটাকে বলা হবে সরল টিস্যু। বোঝা গেল? ওকে, সো আমরা কিন্তু বেসিকটা বুঝে গেলাম সরল টিস্যু এবং জটিল টিস্যুর মাঝে পার্থক্যটা কি, সরল টিস্যু এবং জটিল টিস্যুর মাঝে পার্থক্যটা কি, ঠিক আছে। আর নিঃস্রাবী টিস্যু বলে আরেকটা দুধভাত টিস্যু আছে, যেটা সম্পর্কে আমরা এইচএসসি লেভেলে জানবো। নিঃস্রাবী টিস্যু মানে বুঝতে পারতেছো, নিঃস্রাবী মানে কোনো একটা কিছু নিঃসরণ হবে বা কোনো একটা কিছুর ক্ষরণ হবে, রসের মতো বেয়ে পড়বে, ঠিক আছে। সো এটাকে বলা হবে হচ্ছে নিঃস্রাবী টিস্যু। আমরা দেখবো যে উদ্ভিদের মাঝে কিছু গ্রন্থি টিস্যু আছে, কিছু পরিমাণ হচ্ছে তরুক্ষীর টিস্যু আছে, যে টিস্যুগুলো হচ্ছে কিছু পরিমাণ রস নিঃসরণ করে। রাবার গাছের কথা তো মনে আছে, রাবার গাছ থেকে কি নিঃসৃত হয়? রাবার নিঃসৃত হয়। সো এরকম যে সকল টিস্যু হচ্ছে রস নিঃসরণ করবে তাদেরকে বলা হবে নিঃস্রাবী টিস্যু, ঠিক আছে। সো নিঃস্রাবী টিস্যু নিয়ে আমাদের বইতে আপাতত কোনো বর্ণনা নাই, আমাদের যত আলোচনা, যত চিন্তাভাবনা সবকিছু সরল এবং জটিল টিস্যু। সরল টিস্যু সম্পর্কে আমরা ইতিমধ্যেই জানছি, যে টিস্যুর কোষগুলা প্রত্যেকটা কোষই হচ্ছে আকার আকৃতিতে সেম হবে, সেটাকেই বলা হবে সরল টিস্যু। যেমন উদাহরণ হচ্ছে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। তাইলে আমাকে বলো, আমরা তো এখনো সরল টিস্যুর কোনো কিছুর ভিতরে ঢুকি নাই, না ঢোকার আগেই কিন্তু আমরা জানি, ঠিক আছে, সরল টিস্যুর সংজ্ঞা থেকেই কিন্তু আমরা জানি যে প্যারেনকাইমার যতগুলা কোষ আছে সবগুলা কোষ দেখতে একই রকম হবে। প্যারেনকাইমার যতগুলা কোষ আছে সবগুলা কোষ দেখতে আকার আকৃতিতে, চেহারা চক্করে সবকিছু হচ্ছে একই রকম হবে। কোলেনকাইমার যতগুলা কোষ আছে, কোলেনকাইমার যতগুলা কোষ আছে, ঠিক আছে, আমি দেখাচ্ছি না, ডিটেলসে যাচ্ছি না, না যাওয়ার আগেই কিন্তু তোমাদেরকে শিখাই ফেলতেছি, দেখো, ঠিক আছে, কত বড় শিয়ানা মানুষ, দেখো, আমি কিন্তু ডিটেলসে যাওয়ার আগেই তোমাদেরকে শিখাই ফেলছি মেইন বেসিক। কোলেনকাইমার যতগুলো কোষ হবে প্রত্যেকটা কোষই কিন্তু আকার আকৃতিতে দেখতে একই রকম হবে। স্ক্লেরেনকাইমা, স্ক্লেরেনকাইমা, স্ক্লেরেনকাইমার যতগুলো কোষ হবে, দেখো, স্ক্লেরেনকাইমার যতগুলো কোষ হবে প্রত্যেকটারই কিন্তু আকার আকৃতি, প্রত্যেকটারই কিন্তু আকার আকৃতি দেখতে একই রকম হবে, ঠিক না? সো আমরা কিন্তু এদের ডিটেলসে যাওয়ার আগেই এদের যে বেসিক কনসেপ্ট, এদের যে মেইন বৈশিষ্ট্য, সেটা কিন্তু জেনে গেছি, ঠিক আছে। সো আমাদের পড়াশোনা কিন্তু অর্ধেক ডান, হাফ ডান, হাফ ডান। আমরা কিন্তু বুঝে গেছি যে এদের মাঝে অনেক বৈশিষ্ট্য বহু কিছুই থাকবে, বাট মেইন কাহিনী হচ্ছে এটাই যে প্যারেনকাইমার যতগুলো কোষ হবে সবগুলোর আকার আকৃতি দেখতে সেম, কোলেনকাইমার যতগুলো কোষ হবে সবগুলোর আকার আকৃতি দেখতে সেম, স্ক্লেরেনকাইমার যতগুলো কোষ হবে প্রত্যেকটার আকার আকৃতি দেখতে সেম। কারণ কি? তারা প্রত্যেকেই হচ্ছে সরল টিস্যু, ঠিক আছে, সৌরভ ভাইয়ের মতো সরল, ভিতরে কোনো কিছু নাই। সো দেখো, জটিল টিস্যু, সো সবাই তো আর আমার মতো না, অনেকের মাঝে হচ্ছে প্যাচও আছে। সো জটিল টিস্যু বলতে কি বোঝায়? জটিল টিস্যু বলতে সেই সকল টিস্যুকে বোঝায় যে টিস্যুর কোষগুলো আসলে আকার আকৃতিতে সেম না। যেমন একটু আগে আমরা যে এক্সাম্পলটা দিলাম, এই যে টিস্যুটা তুমি দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে জাইলেম টিস্যু, ঠিক আছে, সেটাই হচ্ছে কি? সেটাই হচ্ছে জাইলেম টিস্যু, জাইলেম টিস্যু, ঠিক আছে। সো জাইলেম টিস্যু হচ্ছে ওয়ান কাইন্ড অফ জটিল টিস্যু, যেটা সম্পর্কে নেক্সট ক্লাসে আমরা জানাবো, ঠিক আছে। সো জাইলেম টিস্যু কি ধরনের? জাইলেম টিস্যু হচ্ছে এমন এক ধরনের টিস্যু যে টিস্যুর মাঝে আমরা দেখবো যে মোটামুটি 4 রকমের কোষ আছে, ঠিক আছে, ট্রাকিড রকমের কোষ আছে, আবার হচ্ছে ভেসেল রকমের কোষ আছে, ঠিক আছে, জাইলেম প্যারেনকাইমা রকমের কোষ আছে, জাইলেম ফাইবার রকমের কোষ আছে। সো 4 রকমের, টোটাল 4 রকমের আকার আকৃতির কোষ নিয়ে হচ্ছে এই জাইলেম টিস্যুটা গঠিত। তাহলে আমরা কিন্তু বেসিকটা বুঝে গেলাম যে জটিল টিস্যু হবে এমন সব টিস্যু যে টিস্যু হচ্ছে একটা বা একই রকম কোষ নিয়ে গঠিত হবে না, বরঞ্চ ভিন্ন ভিন্ন আকার আকৃতির বা ভিন্ন ভিন্ন চেহারার কোষ নিয়ে গঠিত হবে। সো জাইলেম সেটা 4 রকমের কোষ নিয়ে গঠিত। আমরা দেখবো ফ্লুয়েম, সেটাও 4 রকমের কোষ নিয়ে গঠিত, ঠিক আছে। জাইলেমের মাঝেও 4 রকমের কোষ থাকে, ফ্লুয়েমের মাঝেও 4 রকমের কোষ থাকে, ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এখন এখান থেকে একটা এমসিকিউ আসে, ঠিক আছে। আমি যদিও হচ্ছে কোর্সে এগুলো ডিটেলসে পড়াইছি বা একদম বেসিক থেকে বস বানিয়ে দিছি যারা কোর্সে ভর্তি আসো, স্টিল তোমরাও যাতে হচ্ছে যারা এই ক্লাসটা করতেছো তারাও যাতে জেনে যাও সেই জন্য ভাইয়া বলে দিচ্ছি। সো এখান থেকে মেইনলি যেটা আসে সেটা হচ্ছে এমসিকিউ। এখান থেকে কি আসে? মেইনলি আসে হচ্ছে এমসিকিউ, ঠিক আছে। নিচের কোনটি উদ্ভিদের মাঝে জল পরিবহন করে, নিচের কোনটি উদ্ভিদের মাঝে খাদ্য পরিবহন করে, ঠিক আছে। সো এই টাইপের কিন্তু প্রশ্ন আসে। সো এগুলা মনে রাখাটা একদম সহজ, একদম সহজ, জাস্ট একটা টেকনিক শেখাবো, টেকনিক অনুযায়ী পড়বা, দ্যাটস ইট, ঠিক আছে। সো জাইলেম, জাইলেম বলতে তোমার মাথার মাঝে কি কি আসে? জাইলেম জল, জাইলেম জল, জাইলেম জল, জল মানে কি? পানি। সো সেখান থেকে মনে রাখবা জাইলেমের কাজ কি? জাইলেমের কাজ হচ্ছে উদ্ভিদের দেহের মাঝে পানি অর্থাৎ H2O পরিবহন করা।
উদ্ভিদের দেহের মাঝে পানি পরিবহন করা যে ধরনের জটিল টিস্যুর কাজ সেটাকে বলা হয় জাইলেম টিস্যু। জাইলেম বলতে কিন্তু জল জল একটা ভাব আছে, সেখান থেকে মনে রাখতে পারি জাইলেমের কাজ কি? উদ্ভিদের দেহের মাঝে পানি পরিবহন করা। উদ্ভিদ মাটি থেকে পানি শোষণ করে যে সে পানিটা একদম গাছের পাতা পর্যন্ত নিয়ে যাওয়া যে ধরনের টিস্যুর কাজ সেটাকে বলা হবে কি? জাইলেম টিস্যু। এখন মাটি থেকে যখন সে হচ্ছে কি সংগ্রহ করতেছে? পানি সংগ্রহ করতেছে। একটা উদ্ভিদ যখন মাটি থেকে পানি সংগ্রহ করতেছে, শুধুমাত্র কি সে পানি সংগ্রহ করে? আনসার হচ্ছে না। সে পানিতে কি দ্রবীভূত থাকে? পানিতে দ্রবীভূত থাকে কিন্তু লবণ, খনিজ লবণ। ঠিক আছে? সো সে পানি সংগ্রহ করার সাথে সাথেই বা পানি পরিবহন করার সাথে সাথেই কিন্তু হচ্ছে কি করে? লবণটাও পরিবহন করে। সো যদি আমাদের পরীক্ষার এমসিকিউতে এটা আসে যে উদ্ভিদের মাঝে নিচের কোনটি জল পরিবহন করে, পানি পরিবহন করে কিংবা খনিজ লবণ পরিবহন করে, সব ক্ষেত্রে আনসার কি হবে? সব ক্ষেত্রে আনসার কিন্তু হবে হচ্ছে জাইলেম। জাইলেমের কাজই হচ্ছে উদ্ভিদের দেহের মাঝে পানি এবং সে পানিতে দ্রবীভূত থাকা খনিজ লবণ পরিবহন করা। ঠিক আছে? এবার আসো নেক্সটটা। উদ্ভিদের দেহের মাঝে উদ্ভিদের যে পাতা, সেই পাতাতে হয় শালক সংশ্লেষণ, ঠিক না? শালক সংশ্লেষণের মাধ্যমে উদ্ভিদ খাদ্য তৈরি করে। এই কথা তো আমরা ক্লাস 7 থেকেই হচ্ছে পরে আসতেছি। সো পাতাতে যে খাদ্য একটা উদ্ভিদ তৈরি করছে, সেই খাদ্যটাকে পরিবহন করে একদম মূল পর্যন্ত তো নিয়ে যেতে হবে। ঠিক আছে? শুধুমাত্র পাতার যে কুশ, সেই কুশেরই তো খাদ্য দরকার নাই, একদম মূলের যে কুশ, সেই কুশের মাঝেও তো খাদ্য দরকার। সো পাতাতে তৈরি হওয়া খাদ্য সেটা পরিবহন করে একদম মূল পর্যন্ত নিয়ে যাওয়া যেই ধরনের জটিল টিস্যুর কাজ, সেটাই হচ্ছে ফ্লোয়েম। ঠিক আছে? সো ফ্লোয়েম, দেখো ফ্লোয়েম বলতে গেলে হচ্ছে ফুড একটা ভাব আসে না? ফ্লোয়েম বলতে গেলে কিন্তু একটা ফুড ভাব আসে। সো সেখান থেকে আমরা মনে রাখতে পারি ফ্লোয়েমের কাজ কি? ফ্লোয়েমের কাজ হচ্ছে উদ্ভিদের দেহের মাঝে খাদ্য পরিবহন করা। উদ্ভিদের দেহের মাঝে খাদ্য পরিবহন করা। সো এটা খুবই ইম্পর্টেন্ট। এমসিকিউতে মোটামুটি ধরে রাখতে পারো, এখান থেকে প্রশ্ন আসবে যে নিচের কোনটির কাজ উদ্ভিদের দেহের মাঝে খাদ্য পরিবহন করা। সেই ক্ষেত্রে আনসার কি? খাদ্য মানে হচ্ছে ফুডের সাথে মিল আছে ফ্লোয়েমের। সেখান থেকে মনে রাখবো উদ্ভিদের দেহের মাঝে ফ্লোয়েম হচ্ছে খাদ্য পরিবহন করে। ঠিক আছে? আশা করি হচ্ছে এগুলো একদম ক্লিয়ার। এবার তুমি একটু ভালো করে খেয়াল করো তো যে জটিল টিস্যু বলতে যে দুই রকমের টিস্যুর কথা আমরা পড়ছি, জাইলেম এবং ফ্লোয়েম, এরা দুজনই কিন্তু কিছু না কিছু পরিবহন করতেছে, কিছু না কিছু কি করতেছে? পরিবহন করতেছে। জাইলেম হচ্ছে পানি পরিবহন করতেছে বা জল পরিবহন করতেছে এবং তার সাথে সাথে খনিজ লবণ পরিবহন করতেছে। ফ্লোয়েম হচ্ছে খাদ্য পরিবহন করতেছে। সো দুইটাই যেহেতু জটিল টিস্যুর ভিতরে থাকা দুইটা উপাদানই যেহেতু বা দুই ধরনের টিস্যুই যেহেতু কোনো না কোনো কিছু পরিবহন করে, কাজেই এদেরকে বলা হয় উদ্ভিদের পরিবহন টিস্যু। এদেরকে কি বলা হয়? উদ্ভিদের পরিবহন টিস্যু। বাট পরীক্ষাতে এরকমটা আসবে না। নিচের কোনটি উদ্ভিদের পরিবহন টিস্যু, এটা আসার সম্ভাবনা কম। কি আসবে পরীক্ষাতে যেটা আসবে, নিচের কোনটিকে বলা হয় উদ্ভিদের ভাস্কুলার টিস্যু। এখন ভাই ভাস্কুলার জিনিসটা তো জীবনে পড়ি নাই, ভাস্কুলার কই থেকে আসলো? আমরা মনে রাখবো যে পরিবহন টিস্যুরই বায়োলজিক্যাল টার্ম হচ্ছে ভাস্কুলার টিস্যু। পরিবহন টিস্যু যে কথা, ভাস্কুলার টিস্যু একই কথা। কিভাবে মনে রাখবো ভাই? দেখেন, ভাস্কুলার বলতে কিসের সাথে মিল আছে? বাসের সাথে মিল আছে না? ভাস্কুলার বলতে গেলে কিন্তু এটার সাথে কিসের মিল আছে? বাসের মিল আছে। বাস কি করে? বাস কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় একজন মানুষকে পরিবহন করে নিয়ে যায়। কাজেই ভাস্কুলার টিস্যু মানে কি হবে? ভাস্কুলার টিস্যু হবে উদ্ভিদের পরিবহন টিস্যু। কাজে এই জিনিসটা যদি আমাদের এমসিকিউতে আসে যে নিচের কোনটি হচ্ছে উদ্ভিদের পরিবহন টিস্যু বা নিচের কোনটি উদ্ভিদের ভাস্কুলার টিস্যু, আনসার হচ্ছে জাইলেম কিংবা ফ্লোয়েম। ঠিক আছে? জাইলেম ফ্লোয়েমের মাঝে যেটাই অপশনে দেওয়া থাকবে সেটাই কিন্তু কারেক্ট আনসার। ঠিক আছে? সো এগুলা থেকে যত রকমের এমসিকিউ আসতে পারে সেটাও কিন্তু তোমাদেরকে দেখাই দিলাম। বাট আজকের ক্লাসে আমরা কি পড়াবো, এগুলো হচ্ছে ডিটেলসে পড়াইছি আমি কোর্সে। যারা কোর্সে ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যাও। এই ভিডিওর ফার্স্ট কমেন্ট চেক করে দ্রুত ভর্তি হয়ে যাও। এরকম ডিটেলসে সহজ ভাষায় মজার সাথে বায়োলজি তুমি কোনো জায়গায় হচ্ছে জানতে পারবা কিনা আমি জানি না। আচ্ছা দেখো, ভালো করে দেখো, আমরা আজকে হচ্ছে ফোকাস করব হচ্ছে এই 3 রকমের মাতে, প্যারেন কাইমা, কোলেন কাইমা, স্ক্লেরেন কাইমা। এবার এখান থেকে সৃজনশীলের খ মানে 2 মার্কসের জন্য কিংবা শর্ট কোশ্চেনও তো তোমাদের 2 মার্কস। ঠিক আছে? সো সৃজনশীলের খ কিংবা শর্ট কোশ্চেনে এখান থেকে যেরকম ধরনের প্রশ্নগুলো আসতে পারে সেগুলো ভাইয়া লিস্ট করে দিছি। এই প্রশ্নগুলো জাস্ট দেখে গেলেই এখান থেকে ইনশাল্লাহ আশা করা যায় যে কমন চলে আসবে। ঠিক আছে? আমার অভিজ্ঞতা থেকে মনে হয় যে এগুলা থেকে প্রশ্ন চলে আসার কথা। সো দেখো প্রথমে কি আছে, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে প্যারেনকাইমার যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো লিখতে বলতে পারে, অথবা হচ্ছে কোলেনকাইমার যে বৈশিষ্ট্যগুলো আজকে পড়াবো সেগুলো হচ্ছে লিখতে বলতে পারে, অথবা স্ক্লেরেনকাইমার বৈশিষ্ট্যগুলো লিখতে বলতে পারে। সো আমরা ফার্স্টে হচ্ছে এইগুলাতে হচ্ছে মনোযোগ দিব। প্রত্যেকটার যেই বৈশিষ্ট্যগুলো আছে, প্রত্যেকটা টিস্যুর যে বৈশিষ্ট্য, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, প্রত্যেকটা টিস্যুর বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা একদম পয়েন্ট আকারে আজকে শেখাবো। ওই অনুযায়ী মুখস্থ করবা। ওই অনুযায়ী হচ্ছে আমি ফার্স্টে বুঝাবো, বুঝে তাহলে ইজিলি হচ্ছে মুখস্থ হয়ে যাবে। সো ওই অনুযায়ী হচ্ছে মুখস্থ করলে কিন্তু এগুলো হয়ে যাবে। সেকেন্ডলি এখান থেকে যে প্রশ্নটা আসতে পারে, ঠিক আছে, এটা একটু ক্রিয়েটিভ প্রশ্ন। ঠিক আছে? আমি দেখলাম যে হচ্ছে এবার টেস্ট পেপারে কোনো মানে ইয়েতে আসছে, কোনো স্কুলের টেস্ট পরীক্ষাতে আসছে, কচুরিপানা পানিতে কেন ভাসে?
কচুরিপানা পানিতে কেন ভাসে? এটা কিন্তু ডিরেক্টলি হচ্ছে তুমি বইতে মানে খুঁজে পাবা বা ডিরেক্ট লাইন থেকে আসছে এরকম না, এটা একটু বেসিকটা ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে? সো আজকের ক্লাসটা করলে তুমি জেনে যাবা যে কচুরিপানা পানিতে কেন ভাসে, ঠিক আছে? সো এটার আনসারটাও আজকের ক্লাসে দিয়ে দিব। থার্ডলি হচ্ছে এখান থেকে যেরকম প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে পাটের আঁশ এক ধরনের বাস্ট ফাইবার, এটা ব্যাখ্যা করো। পাটের আঁশ এটা হচ্ছে এক ধরনের বাস্ট ফাইবার। আমরা আজকের ক্লাসে আগাইতে দেখবো যে বাস্ট ফাইবার কাকে বলে, ঠিক আছে? আমরা দেখবো স্ক্লেরেনকাইমারই ওয়ান কাইন্ড অফ স্ক্লেরেনকাইমাকে বলা হয় বাস্ট ফাইবার, ঠিক আছে? সো পাটের আঁশ হচ্ছে ওয়ান কাইন্ড অফ কি বাস্ট ফাইবার। অথবা এই জিনিসটা এরকম ভাবেও সৃজনশীলের ঘতে আসতে পারে, বাস্ট ফাইবার বলতে কি বোঝায়, ঠিক আছে? সো সেই ক্ষেত্রেও ব্যাখ্যাটা কি হবে সেটা আজকের ক্লাস করতে করতে তুমি জেনে যাবা ইনশাল্লাহ। আরেকটা জিনিস আসতে পারে খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা হয় হচ্ছে সৃজনশীলের ঘতে আসবে, না হয়তো এমসিকিউতে আসবে ফর 100%। কোনো না কোনো বোর্ডে এই প্রশ্ন আসবে, ঠিক আছে? স্টোন সেল কাকে বলে? আমরা মনে রাখবো স্ক্লেরাইডকে বলা হয় স্টোন সেল, ঠিক আছে? এটা মুখস্থ করে ফেলো, আমার সাথে মুখস্থ করে ফেলো। কাকে বলা হয় স্টোন সেল বা পাথরকুশ? পাথরকুশ বলা হয় স্ক্লেরাইডকে, ঠিক আছে? একটা এমসিকিউ কিন্তু কমন, এক মার্ক কিন্তু পাওয়াই দিয়েছি, ঠিক আছে? পাওয়ার পর মিষ্টি কিন্তু আমার বাসায় পাঠাইতে হবে, ডিরেক্ট কথা, ঠিক আছে? এইগুলো কোনো মাফ নাই। সো কাকে বলা হয় স্টোন সেল বা কাকে বলা হয় পাথরকুশ? আনসার হচ্ছে স্ক্লেরাইড, ঠিক আছে? সো এটা তো হচ্ছে এমসিকিউতে আসতে পারে। আর সৃজনশীলের ক্ষতে যেটা আসতে পারে সেটা হচ্ছে স্টোন সেল বা স্ক্লেরাইড বলতে কি বোঝায়, এটার ব্যাখ্যাটাও আজকে ক্লাস করতে করতেই জেনে যাবা। এবার আসো এখানে সৃজনশীলের গ বা ঘ মানে বড় কোশ্চেন যেগুলো আছে 3 কিংবা 4 মার্কের যে কোশ্চেনগুলো আছে সেগুলোতে কিরকম ধরনের প্রশ্ন আসতে পারে সেটাও ভাইয়া দেখাই দিচ্ছি। দেখো উদ্দীপকে গিয়ে দেখবা এই 3 রকমের টিস্যু দেওয়া আছে, ঠিক আছে? এই চিত্রগুলা ভালো করে হচ্ছে চোখ দিয়ে মুখস্থ করে ফেলো, চোখ দিয়ে এই চিত্রগুলা মুখস্থ করতে হবে, ঠিক আছে? চোখ দিয়ে এই চিত্রগুলা মুখস্থ করতে হবে, খালি ফোন নাম্বার মুখস্থ করলে হবে না, ঠিক আছে? সো বা ফেসবুকের পাসওয়ার্ড মুখস্থ করলে হবে না। সো এই চিত্রগুলো হচ্ছে ভালো করে হচ্ছে চোখ দিয়ে মুখস্থ করো, মানে এটা দ্বারা হচ্ছে প্যারেনকাইমাকে বোঝায়, এটা দ্বারা কোলেনকাইমাকে বোঝায়, এটা দ্বারা স্ক্লেরেনকাইমাকে বোঝায়। তুমি যদি প্রশ্ন ধরতেই না পারো কোনটা দ্বারা আসলে কি বোঝায়, তাহলে কিন্তু যেই প্রশ্ন আসুক না কেন তুমি কিন্তু সৃজনশীলটা আনসার করতে পারবা না, ঠিক আছে? সো আমরা মনে রাখবো এরকমটা গ বা ঘতে আসতে পারে। প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা যে কোনো একটা টিস্যু সম্পর্কে বর্ণনা করো। অর্থাৎ ধরো এরকমটা বলে দিচ্ছে আজকের ক্লাসের শুরুতে কিন্তু আমি দেখাইছি এটা, যে এই বি টিস্যু সম্পর্কে হচ্ছে বর্ণনা করো, বি টিস্যু সম্পর্কে বর্ণনা করো। তখন বলতে হবে যে বি টিস্যু দ্বারা আসলে কোলেনকাইমাকে বোঝানো হচ্ছে, কোলেনকাইমার বৈশিষ্ট্যগুলো এরকম 1 2 3 4 এরকম করে হচ্ছে আজকে যেভাবে পড়াবো সেরকম করে ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে? অথবা এরকমটাও আসতে পারে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা এই টিস্যুর গঠন কিংবা কাজের তুলনা, অর্থাৎ পার্থক্যটা কি, এদের মাঝে পার্থক্যটা কি, ঠিক আছে? এ বি সি এই 3 প্রকারের যে টিস্যু আছে এদের মাঝে পার্থক্যটা দেখাও, বা গঠনের পার্থক্যটা দেখাও, কাজের পার্থক্যটা দেখাও, এরকমটা কিন্তু আসতে পারে। সো প্রত্যেকটা জিনিসই ক্লিয়ার হয়ে যাবা আজকে যখন ভাইয়া এইরকমভাবে দেখো, এইরকমভাবে যখন হচ্ছে 1 2 3 4 এরকম দিয়ে হচ্ছে যখন ব্যাখ্যা করব, ঠিক আছে? একদম সুন্দরভাবে যেভাবে হচ্ছে তোমাকে মনে রাখতে হবে সেইভাবে ভাইয়া পড়াবো, ঠিক আছে? চলো তাহলে প্রথম যে মা সেই মা সম্পর্কে আমরা জানা শুরু করি। সেটা কি? সেটা হচ্ছে প্যারেনকাইমা, ঠিক আছে? প্যারেনকাইমা, ঠিক আছে? সো প্যারেনকাইমা থেকে 1 নাম্বার যে তথ্যটা তোমাকে মনে রাখতে হবে, আমরা কিন্তু দেখলাম যে সকল টিস্যুর কোষগুলো হচ্ছে আকার আকৃতি গঠন বা চেহারার দিক থেকে একই রকম ধরনের, ঠিক আছে? একই রকম দেখতে, প্রত্যেকটা দেখতে একই রকম, সেটাকেই বলা হয় সরল টিস্যু। এবং সরল টিস্যু উদ্ভিদের দেহের মাঝে 3 রকমের পাওয়া যায়, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। এই যে 3 রকমের সরল টিস্যু আছে এর ভিতরে সবচেয়ে বেশি কোনটা পাওয়া যায়? সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে প্যারেনকাইমা, ঠিক আছে? উদ্ভিদের প্রত্যেকটা অংশে, উদ্ভিদের পাতা বলো, মাঝখানের যে কাণ্ড সেটা বলো বা মূল বলো, প্রত্যেকটা অংশেই হচ্ছে কি পাওয়া যায়? সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় হচ্ছে প্যারেনকাইমাকে। সো এখান থেকে যদি এমসিকিউতে আসে, ঠিক আছে? এমসিকিউতে তো এত সাধারণ ভাষায় আসবে না, এমসিকিউতে সারা চেষ্টা করবে বাংলা ভাষায় একটু পেঁচারেচে দিতে, ঠিক আছে? বাট যত রকম ভাবে পেঁচাই দেখ না কেন আমার স্টুডেন্টদেরকে কেউ আটকাতে পারবে না ইনশাল্লাহ। দেখো নিচের কোনটি উদ্ভিদের সর্বাপেক্ষা সাধারণ কলা, ঠিক আছে? এই কলা ফার্স্টে তো প্রথম পেজটা লাগবে হচ্ছে কলা দীক্ষা, যে কলা সাধারণত সাগর কলা, চাম্পা কলা এগুলা জানি, ঠিক আছে? সাধারণ কলা, বাহ সুন্দর একটা কথা। সাধারণ কলা উদ্ভিদের সর্বাপেক্ষা মানে উদ্ভিদের সবচেয়ে বেশি পরিমাণে কোন টিস্যুটা পাওয়া যায়? কলা বলতেই তো আমরা বুঝি যে হচ্ছে টিস্যু, ঠিক আছে? এখানে সাগর কলা, চাম্পা কলা এগুলো আসবে না, এখানে কি বোঝানো হবে? টিস্যুর কথা বোঝানো হবে। সো উদ্ভিদের সর্বাপেক্ষা সাধারণ কলা বা সাধারণ টিস্যু কোনটা? আনসার হচ্ছে প্যারেনকাইমা টিস্যু। প্যারেনকাইমা একটা উদ্ভিদের ভিতরে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। সো এটা কিন্তু এরকম ভাবে আসবে, ঠিক আছে? সবচেয়ে বেশি পরিমাণে কোনটা পাওয়া যায়? এটা আসতেও পারে, নাও আসতে পারে, না আসার সম্ভাবনা বেশি, এরকম ভাবে আসবে। সাধারণ কলা কোনটা? সবচেয়ে বেশি সাধারণ কলা কোনটা? সাধারণ কলা হচ্ছে প্যারেনকাইমা কলা, ঠিক আছে? প্যারেনকাইমা টিস্যু। সো এটা কিন্তু এখানেই মুখস্থ করে ফেলো। এবং উদ্ভিদের দেহের এটাও আসতে পারে যে উদ্ভিদের দেহের সব অঙ্গে কোনটা উপস্থিত?
উদ্ভিদের দেহের পাতা, মূল, সব অঙ্গে কোনটা উপস্থিত? আনসার হচ্ছে প্যারেনকাইমা। দুইটা ক্ষেত্রে আনসার কি? প্যারেনকাইমা। সো এটাও কিন্তু এমসিকিউতে আসতে পারে। বোঝা গেল? ওকে, চলো এবার আমরা এদের যে বৈশিষ্ট্যগুলো আছে, বৈশিষ্ট্যগুলো আমি দেখাইলাম একটু আগে, সৃজনশীলের গ বা ঘতে আসতে পারে অথবা ক্ষতেও আসতে পারে। সো যদি আসে সেই ক্ষেত্রে কিভাবে পয়েন্ট আকারে লিখবা? বইতে কিরকম ভাবে আছে দেখো, বইতে একদম হজবরল ভাবে, ঠিক আছে, এরকম প্যারা আকারে লেখা আছে। যারা কিনা হচ্ছে আমাদের এই ক্লাসটা করতেছে না, বায়োলজিয়ার ক্লাস যারা রেগুলার করে না, ঠিক আছে, তারা কি করবে? তারা পরীক্ষাতে সুন্দর করে এরকম প্যারা আকারে লিখে দিবে, ঠিক আছে। বইতে যেরকম আছে, আমার কথা হচ্ছে বইতে যেরকম আছে সেরকম ভাবেই আমি প্রেজেন্ট করব। এর এক পিস আগেও যাবো না, পরেও যাবো না, ঠিক আছে, কোনো কিছু চেঞ্জ করবো না। বইতে যেমনি আছে এমনি মুখস্থ করে তুলে দিয়ে আসবো, ঠিক আছে। তুলে দিয়ে আসলে হচ্ছে তুমি নাম্বার পাবা। বাট চিন্তা করে দেখো যে একজন স্যারের পক্ষে এই যে প্যারা, সেই প্যারা থেকে ইনফরমেশন এক্সট্রাক্ট করা বা বোঝা কতটা কঠিন, ঠিক আছে, ভার্সেস তাকে যদি তুমি এরকম পয়েন্ট আকারে লিখে দাও, তার জন্য কাজটা কত সহজ হয়ে যায় না? যে এই স্টুডেন্টটা কি আসলেই পারে কি পারে না, এই প্রেজেন্টেশন দেখলেই তো অটোমেটিক্যালি হচ্ছে নাম্বার দিতে ইচ্ছা করে, ঠিক না? সো এই জন্য আমাদের একটু স্মার্ট হইতে হবে, ঠিক আছে। এরকমভাবে সুন্দর করে হচ্ছে পয়েন্ট আকারে লিখে দিবা। বৈশিষ্ট্য আসছে যে কোনো কিছুর, সুন্দরভাবে পয়েন্ট আকারে লিখে দিবা। এরকম একটা চিত্র দিয়ে দিবা, ঠিক আছে। চিত্র কিন্তু আমি আঁকা অলরেডি শিখাই ফেলছি, আমি কিন্তু অলরেডি আঁকা দেখাইছি, ঠিক আছে। এরপরে যদি বলো যে ভাইয়া চিত্র কেমনে আঁকতে হবে সেটাও দেখাই দিব, সমস্যা নাই, সমস্যা নাই, ঠিক আছে। সো চিত্র আঁকবা, এরকম সুন্দর করে হচ্ছে পয়েন্ট আকারে বৈশিষ্ট্য লিখবা। স্যারের নাম্বার না দিয়ে যাইব কই, ঠিক আছে। স্যারকে তো দেওয়াই হয়েছে যে সে যাতে হচ্ছে তোমাকে ধুমায় নাম্বার দেয়, ঠিক আছে। তুমি যা হচ্ছে তার থেকে এরকমভাবে লিখে আদায় করে নাও। সো প্রথমে আসো, প্যারেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্যটা কি? মনে রাখবা, প্যারেনকাইমা যেহেতু উদ্ভিদের প্রত্যেকটা অংশে উপস্থিত, প্রত্যেকটা অংশে উপস্থিত, সো উদ্ভিদের প্রত্যেকটা অংশে কি হইতে হয়? বিক্রিয়া কিন্তু হইতে হয়, নানান রকমের বিক্রিয়া টিক্রিয়া কিন্তু হইতে হয়। সো বিক্রিয়া হওয়ার জন্য এরকম কোষই দরকার, যে কোষ কিনা সজীব, যে কোষ কিনা কিরকম, মরাইটে হইলে হবে, মরা হইলে হবে না, প্রত্যেকটা কোষে কি হইতে হবে? সজীব হইতে হবে। তাহলে প্রথম যেটা বৈশিষ্ট্য, যে প্যারেনকাইমা যে টিস্যু আছে সেই টিস্যুর কোষগুলো হচ্ছে জীবিত এবং সমবেশীয়। তারা দেখো আকার আকৃতি, ঠিক আছে, এবং তারা প্রত্যেকেই হচ্ছে সমান পরিমাণ ব্যাস বিশিষ্ট, সমবেশীয়, ঠিক আছে, সমান পরিমাণ ব্যাস বিশিষ্ট। ব্যাস তো চিনো নাকি? ম্যাথ তো জীবনও করো নাই, ঠিক আছে। ব্যাস ব্যাসার্ধ এগুলো তো পড়ার কথা, ঠিক আছে। প্রত্যেকেই কিন্তু সমবেশীয়, প্রত্যেকেই হচ্ছে সমবেশীয়, ঠিক আছে। সো আমরা মনে রাখবো যে এই টিস্যুর কোষগুলো জীবিত এবং সমবেশীয়, এবং এরা হচ্ছে পাতলা প্রাচীরযুক্ত। পাতলা প্রাচীরযুক্ত। ভাই পাতলা প্রাচীর কেন লাগবে? পাতলা প্রাচীর এই জন্যই লাগবে যে এই টিস্যুগুলা একটা উদ্ভিদের মাঝে তো কি তৈরি করবে? খাদ্য তৈরি করবে না? শালক সংশ্লেষণের মাধ্যমে কি তৈরি করবে? খাদ্য তৈরি করবে। সেই খাদ্যটা তো সে তার ভিতরে জমায় রাখবে না, জমায় রাখবে কিছু, কিন্তু বেশিরভাগ অংশ তো এখান থেকে কোথায় পাঠাইতে হবে? উদ্ভিদের মূলে পাঠাইতে হবে বা অন্য কোনো অংশে পাঠাইতে হবে, ঠিক না? উদ্ভিদের অন্য কোনো অংশে কিন্তু পাঠাইতে হবে। ধরো এখানে খাদ্য তৈরি হইলো, খাদ্য তৈরি হওয়ার পর এখানে নিয়ে যদি সে বসে থাকে, তা বাকি যেই কোষগুলো হচ্ছে প্যারেনকাইমা ছাড়া অন্যান্য কাইমা যে বললাম, স্ক্লেরেনকাইমা, কোলেনকাইমা বা জাইলেম ফ্লেম বা হচ্ছে মূলের কোষ বা অন্যান্য যে কোষগুলো আছে, সেগুলো তো এই খাদ্যটা পাবে না। সো খাদ্যটাকে এখান থেকে হচ্ছে ট্রান্সফার করতে হবে, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে। এখানে খাদ্য তৈরি হয়েছে, এই কোষটা থেকে এই কোষে যাবে, এই কোষটা থেকে এই কোষে যাবে, ঠিক আছে, এই কোষটা থেকে এই কোষে যাবে, এরকম করে হচ্ছে ট্রান্সফার হইতে হবে। কি হইতে হবে? ট্রান্সফার হইতে হবে। আর আমাকে একটু বুঝাতো কখন ট্রান্সফার হওয়া পসিবল? যখন কিনা এদের যে প্রাচীর, সেই প্রাচীরটা পাতলা হবে। পাতলা হইলে না এক জায়গা থেকে অন্য জায়গায় এর ভিতর দিয়ে ক্রস করতে পারবে। এখানে প্রাচীর যদি খুবই শক্ত হয়, ঠিক আছে, বিশাল বড় এক দেয়াল তুলে দিছে, ঠিক আছে, ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার, তাহলে কি হবে? এখান থেকে কিন্তু সহজে কিন্তু এই জায়গাতে যেতে পারবে না। আবার এই জায়গার যে কোষ, সেখান থেকেও কিন্তু এখানে আসতে পারবে না। সো এই জন্য যেহেতু এই কোষগুলোর ভিতরে খাদ্য তৈরি হয়, ঠিক আছে, এই প্যারেনকাইমা কোষের বা প্যারেনকাইমার যে টিস্যু আছে সেই টিস্যুর কাজগুলো দেখো। এই টিস্যুর কাজ হচ্ছে উদ্ভিদের দেহের মাঝে খাদ্য তৈরি করা। উদ্ভিদের দেহের মাঝে কি তৈরি করা? খাদ্য তৈরি করা। এই যে দেখো, উদ্ভিদের দেহের মাঝে খাদ্য প্রস্তুত করা। প্যারেনকাইমার কাজ হচ্ছে খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা, কিছু খাদ্য সে সঞ্চয় রাখবে এবং বাকি খাদ্যটা কি করবে? খাদ্য পরিবহন করবে, অর্থাৎ এই কোষ থেকে এই কোষে যাবে, এই কোষ থেকে এই কোষে যাবে, এরকম করে উদ্ভিদের সমগ্র দেহে এই খাদ্যটা হচ্ছে সার্কুলেট করবে। সো এই জন্য প্যারেনকাইমার যেই কোষপ্রাচীর, সেই কোষপ্রাচীর কি হইতে হয়? পাতলা হইতে হয়, পাতলা হইতে হয়, ঠিক আছে। সো এটা ভালো করে মনে রাখবা, এটা কিন্তু এদের মাঝে একটা পার্থক্য, এটা কিন্তু এদের মাঝে একটা পার্থক্য, ঠিক আছে। প্যারেনকাইমার যে কোষগুলো আছে সেই প্রত্যেকটা কোষ হচ্ছে জীবিত এবং সমবেশীয়, প্রত্যেকটা কোষের ব্যাস হচ্ছে সমান এবং এরা হচ্ছে পাতলা প্রাচীরযুক্ত এবং প্রোটোপ্লাজম দিয়ে পরিপূর্ণ। আমরা জানি একটা কোষের ভিতরে, মানে কোষঝিল্লির ভিতরে, এই যে এটা ধরো কোষঝিল্লি, এটা ধরো কোষঝিল্লি, সেই কোষঝিল্লির ভিতরে যা আছে সব কিছুকেই কি বলা হয়? সব কিছুকেই বলা হয় প্রোটোপ্লাজম। কোষঝিল্লি নিয়ে কোষঝিল্লির ভিতরে যা আছে সব কিছুকেই বলা হয় প্রোটোপ্লাজম। এবং সেই প্রোটোপ্লাজমের ভিতরেই কিন্তু ক্লোরোপ্লাস্ট আছে, মাইটোকন্ড্রিয়া আছে, গলজি বডি আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, বিভিন্ন কোষীয় অঙ্গাণু আছে, যে কোষীয় অঙ্গাণুগুলোতে
কি হবে, নানান রকমের বিক্রিয়া হবে। সো এই জন্য এই কোষগুলা কি হইতে হয়, এই কোষগুলো কিন্তু সজীব হইতে হয় এবং প্রোটোপ্লাজম দিয়ে পরিপূর্ণ হইতে হয়, প্রোটোপ্লাজম দিয়ে পরিপূর্ণ হইতে হয়। এবং এদের মাঝে কি থাকতে হবে, আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকতে হবে, আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকতে হবে। কারণ ফাঁকা স্থান না থাকলে তো এক জায়গা থেকে কোনো জায়গায় ট্রাভেল করতে পারবে না, খাবার তো এক জায়গা থেকে কোনো জায়গায় ঠিকমতো ট্রাভেল করতে পারবে না, ঠিক আছে। সো এই জন্য এটা ভালো করে মনে রাখবা যে প্যারেনকাইমার যে কোষগুলো আছে, সেই প্যারেনকাইমার কোষগুলোর মাঝে কিন্তু আন্তঃকোষীয় এরকম ফাঁকা স্থান থাকে, কোষগুলোর মাঝে ফাঁকা স্থান থাকে, সেটাকে বলা হয় আন্তঃকোষীয় ফাঁকা স্থান। আন্তঃকোষীয় ফাঁকা স্থান, এদের মাঝে কি থাকবে, আন্তঃকোষীয় ফাঁকা স্থান কিন্তু থাকবে, ঠিক আছে। এটা ভালো করে মনে রাখবা। আচ্ছা, এরপর আসো 4 নাম্বার যে বৈশিষ্ট্য, এদের যে কোষপ্রাচীর, সেই কোষপ্রাচীর পাতলা, এটা অলরেডি পড়াইছি। এবং সেটা কি দ্বারা নির্মিত, সেলুলোজ দ্বারা নির্মিত। এটা ভালো করে মনে রাখো, সেলুলোজ দ্বারা নির্মিত হইলে সাধারণত কোষপ্রাচীরটা খুব বেশি হচ্ছে পুরো হয় না, খুব বেশি মোটা হয় না, পাতলা হয়, ঠিক আছে। সো এদের কোষপ্রাচীর কি দ্বারা নির্মিত, এদের যে কোষপ্রাচীর, ঠিক আছে, এদের যে কোষপ্রাচীর হবে, সেই কোষপ্রাচীরটা হচ্ছে সেলুলোজ দ্বারা নির্মিত, ঠিক আছে। সো প্যারেনকাইমার যেই কোষগুলো আছে সেগুলোর কোষপ্রাচীর কি দ্বারা নির্মিত হয়, সেলুলোজ দ্বারা নির্মিত হয়। এবং এই কোষগুলোতে যে কথাটা বললাম যে প্রচুর পরিমাণে বিপাকীয় কার্যাবলী, বিপাক মানেই হচ্ছে মনে রাখবা বায়োলজিতে বিক্রিয়া বোঝায়, বিপাক যে কথা, বিক্রিয়া একই কথা, ঠিক আছে। সো এদের প্রত্যেকটা কোষই হচ্ছে প্রচুর পরিমাণে কি হইতে হবে, বিপাকীয় কার্যাবলী হইতে হবে, কিংবা বিপাক সংগঠিত হইতে হবে, অথবা বিক্রিয়া সংগঠিত হইতে হবে, ঠিক আছে। সো এই যে 5টা বৈশিষ্ট্য বললাম, 5টা বৈশিষ্ট্য কি মনে রাখতে পারবা না যদি প্যারেনকাইমার বৈশিষ্ট্য আসে, ঠিক আছে। 5টা বৈশিষ্ট্য জাস্ট বললাম, স্লাইডটা ডাউনলোড করে ফেলো এই ভিডিওর ডেসক্রিপশন থেকে, সেখান থেকে জাস্ট এই 5টা বৈশিষ্ট্য মনে রাখো, দ্যাটস ইট, ঠিক আছে। প্যারেনকাইমা শেষ, প্যারেনকাইমা শেষ। এবার আসো প্যারেনকাইমার যদি চিত্র আঁকতে বলো তাহলে কেমনে আঁকবা, খুবই সিম্পল, খুবই সিম্পল। এরকম কিছু গুল্লা আঁকবা, এরকম কিছু গুল্লা আঁকবা। জাস্ট 2টা জিনিস খেয়াল রাখবা। 1 নম্বর কথা হচ্ছে গুল্লাগুলার মাঝখানে যাতে ফাঁকা জায়গা থাকে এবং গুল্লাগুলার আকার আকৃতি যাতে সেম হয়, মোটামুটি সেম হয়। একদম সেম তো আঁকা পসিবল না, মোটামুটি যাতে সেম হয়, ঠিক আছে, মোটামুটি যাতে সেম হয়। এরকম আবার লেজ লাগাই দিও না, এই মোটামুটি যাতে সেম হয়, ঠিক আছে। এটাই হচ্ছে তুমি কি দেখাবা, এটার মাঝে প্রত্যেকটার মাঝে ধরো এরকম নিউক্লিয়াস দিয়ে দিলা, নিউক্লিয়াস দিয়ে দিলা, এবং ভিতরে যে আরও জিনিসপাতি আছে সেটা বুঝাইতে গেলে এরকম ডট ডট দিয়ে দিলা, ঠিক আছে। হয়ে গেল আপনাদের প্যারেনকাইমা, প্রস্তুত হয়ে গেল আপনাদের প্যারেনকাইমা, রান্না রেডি, ঠিক আছে। সো এটাই হচ্ছে আমরা কি দিব, এরকম দিয়ে লিখবো ফিগার, ফিগার কিসের চিত্র আঁকছো তুমি, প্যারেনকাইমার, ঠিক আছে, প্যারেনকাইমা। এরকম করে সুন্দর করে লিখে দিবা যদি সময় থাকে, যদি সময় থাকে। এবং এর পাশাপাশি যদি শুধুমাত্র ধরো প্যারেনকাইমার বর্ণনায় আসছে, প্যারেনকাইমার বৈশিষ্ট্য বর্ণনা আসছে, সো সেই ক্ষেত্রে এটা তো একদম সুপার ডুপার গুরুত্ব দিতে হবে। সো সেই ক্ষেত্রে তুমি টান দিয়ে এরকম লিখতে পারো পাতলা প্রাচীর, পাতলা কোষপ্রাচীর, ঠিক আছে, পাতলা কোষপ্রাচীর, এরকমটা টান দিয়ে লিখে ফেলতে পারো। মানে এতক্ষণ যা পড়াইলাম আর কি সেগুলাই লিখবা। এখানে টান দিয়ে লিখতে পারো আন্তঃকোষীয় ফাঁকা স্থান, ঠিক আছে। এখানে টান দিয়ে লিখে দিলা প্রোটোপ্লাজমে পরিপূর্ণ, ঠিক আছে। এরকম যে কথাগুলো আছে সেগুলো লিখে দিবা। স্বার্থ খুশিয়ে পারলে হচ্ছে তোমার সাথে মেয়ে বিয়ে দিয়ে দিবে, ঠিক আছে। সো এরকম একটা অবস্থা, বোঝা গেল। এরকমভাবে প্রেজেন্ট করলে ইনশাল্লাহ ফুল মার্কস পেয়ে যাবেন, ওকে। সো প্যারেনকাইমার মোটামুটি বৈশিষ্ট্যগুলো শেষ। এবার আসো একটু এক্সট্রা বেসিক। বায়োলজি আড্ডার যখনই ক্লাস করো বা কোর্সের ক্লাস করো, আমি দেখো তোমাদের সাথে মানে বইয়ের সাথে মিল আছে, তোমাদের লেভেলে দরকার এরকম কিছু এক্সট্রা বেসিক তোমাকে শিখাই দেই, যেটা কিনা ক্লাসের অন্য সবার চেয়ে তোমাকে আগে রাখবে ইনশাল্লাহ। তোমার ক্লাসের অন্যরা বুঝতেও পারবে না যে তুমি এত বায়োলজি কেমনে পারো, ঠিক আছে। কারণ হচ্ছে এই বেসিকগুলো তোমার জানা থাকবে যদি আমাদের কোর্সে থাকো, বা হচ্ছে আমার ক্লাসগুলো যদি ফ্রি ক্লাসগুলো যদি অ্যাটলিস্ট রেগুলার দেখো, ইনশাল্লাহ এরকম অনেক বেসিক আমি শেখাবো, ঠিক আছে। সো চলো আজকে আমরা প্যারেনকাইমা থেকে একটা এক্সট্রা বেসিক শিখে ফেলি, যেটা কিনা আমাদের পরবর্তী চ্যাপ্টারগুলোতেও কাজে লাগবে, ঠিক আছে। বইতে ডিরেক্টলি উল্লেখ নাই, বাট আপনারা যখন জীবনী শক্তি অধ্যায়টা পড়তে যাবেন, জীবনী শক্তি অধ্যায় পড়তে গেলে আপনারা দেখবেন জীবনী শক্তি অধ্যায়ের ক্ষেত্রে এই সালোক সংশ্লেষণ কোথায় ঘটে, সালোক সংশ্লেষণ উদ্ভিদের মেসোফিল নামক টিস্যুতে সংঘটিত হয়। কিন্তু এই জিনিসটা দেখে তোমাদের মনে যে কনফিউশনটা সৃষ্টি হবে সেটা হচ্ছে, ভাইয়া এত টিস্যু বললাম, জাইলেম, ফ্লুয়েম, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, তরুক্ষীর, নিঃস্রাবী, ভুগিচুকি বহুত কিছু পড়ছি, মেসোফিল টিস্যু তো কোথাও পাইলাম না। মেসোফিল কাকে বলে, বা মেসোফিল টিস্যু এটা আসলে কোন জায়গাটাতে থাকে, ঠিক আছে। সো সেই জিনিসটা ক্লিয়ার করতে আজকে এই বেসিকটা ভাইয়া এখনই দেখাই দিচ্ছি। ভালো করে মনে রাখবা যে একটা পাতার মাঝে, উদ্ভিদের যে কোনো একটা পাতা আমরা নিলাম, দেখো এই পাতাটার এই অংশটাতে আমরা জুম করলাম, জুম করলে দেখবো এরকম একটা অংশ আছে, এরকম একটা অংশ আছে। সো সেই পাতার মাঝে আমরা মনে রাখবো যে 2 রকমের প্যারেনকাইমা টিস্যু থাকে। প্যারেনকাইমা যেই টিস্যুগুলা বা প্যারেনকাইমার যে কোষগুলা সেগুলো 2 রকম থাকে, ঠিক আছে। কিছু কিছু প্যারেনকাইমা এরকম দেখো স্পঞ্জের মতো, এরকম কিসের মতো, স্পঞ্জের মতো, ঠিক আছে। এদেরকে কি বলা হয়, স্পঞ্জি প্যারেনকাইমা বলা হয়। এদেরকে কি বলা হয়, স্পঞ্জি প্যারেনকাইমা বলা হয়। স্পঞ্জ তো চিনো,
স্পঞ্জ, অনেকে স্পঞ্জের মিষ্টিও খাও, স্পঞ্জ মিষ্টি, ঠিক আছে। সো স্পঞ্জি প্যারেনকেমা, স্পঞ্জ হচ্ছে এমন একটা জিনিস যেটার ভিতর হচ্ছে মানে চাপ দিলে হচ্ছে একদম চুপসে যায়, আবার হচ্ছে আগের জায়গায় ফিরে আসতে পারে, ঠিক আছে। এরকম স্পঞ্জি প্যারেনকেমা থাকে এখানে। এবং আরেক ধরনের প্যারেনকেমা, জিনিসটা কিসের মতো দেখো, একটা প্রাচীরের মতো দাঁড়ায় আছে, প্রাচীরের মতো দাঁড়ায় আছে, ঠিক আছে, এই জায়গাটা একটা প্রাচীরের মতো দাঁড়ায় আছে। সো প্রাচীরের মতো যেই প্যারেনকেমা সেটাকে বলা হয় পেলিসেড প্যারেনকেমা। সেটাকে কি বলা হয়? পেলিসেড প্যারেনকেমা। পেলিসেড কথাটা মানেই হচ্ছে বায়োলজিতে কি বোঝায়? প্রাচীর বোঝায়। পেলিসেড মানেই হচ্ছে প্রাচীর, পেলিসেড মানেই হচ্ছে প্রাচীর। এই কথাগুলো তোমাদেরকে একটু আগায় রাখবে, তোমাদের অন্য যে বন্ধু বান্ধব যারা হচ্ছে আমার ক্লাস দেখে না তাদের থেকে আগায় রাখবে, ঠিক আছে। সো তুমি আমার ক্লাস দেখতেছো মানেই হচ্ছে আমি তোমাকে এক্সট্রা কিছু শিখাবো, ঠিক আছে। সো আমরা মনে রাখবো উদ্ভিদের যে পাতা, সেই পাতাতে দুই রকমের প্যারেনকেমা পাওয়া যায়, দুই রকমের প্যারেনকেমা পাওয়া যায়। কিছু কিছু প্যারেনকেমা যারা কিনা স্পঞ্জের মতো দেখতে, স্পঞ্জের মতো দেখতে, তাদেরকে বলা হয় স্পঞ্জি প্যারেনকেমা। কিছু কিছু প্যারেনকেমা যারা অনেকটা প্রাচীরের মতো দাঁড়ায় থাকে, প্রাচীরের মতো দাঁড়ায় থাকে লম্বা লম্বা, তাদেরকে বলা হয় পেলিসেড প্যারেনকেমা। এই যে স্পঞ্জি প্যারেনকেমা এবং পেলিসেড প্যারেনকেমা, এই দুই রকমের প্যারেনকেমাকে একসাথে মিলে যেই টিস্যুটা গঠন হয় সেটাকেই বলা হয় মেসোফিল টিস্যু। সেটাকে কি বলা হয়? মেসোফিল টিস্যু বলা হয়। এবং এই মেসোফিল টিস্যুতেই হচ্ছে উদ্ভিদের শালক সংশ্লেষণটা ঘটে। এই মেসোফিল টিস্যুতেই উদ্ভিদের শালক সংশ্লেষণ ঘটে। তো আমাকে বলো যে মেসোফিল বলতে আসলে কি বোঝায়? মেসোফিল বলতে পাতার মাঝে থাকা এক ধরনের প্যারেনকেমা টিস্যুর সংমিশ্রণ কি বোঝায়? সেই প্যারেনকেমা টিস্যু সংমিশ্রণে কয় রকমের প্যারেনকেমা থাকে? দুই রকমের প্যারেনকেমা। কিছু প্যারেনকেমা স্পঞ্জের মতো, তাদেরকে বলা হয় স্পঞ্জি প্যারেনকেমা। কিছু কিছু প্যারেনকেমা প্রাচীরের মতো দাঁড়ায় থাকে, তাদেরকে বলা হয় পেলিসেড প্যারেনকেমা। স্পঞ্জি প্যারেনকেমা এবং পেলিসেড প্যারেনকেমার যে সংমিশ্রণ সেটাকেই বলা হয় মেসোফিল টিস্যু। এবং সেই মেসোফিল টিস্যুতেই আমরা দেখব জীবনী শক্তি অধ্যায়, অর্থাৎ চতুর্থ যে অধ্যায় আছে সে অধ্যায়ে গিয়ে বলা হয়েছে যে শালক সংশ্লেষণ, শালক সংশ্লেষণ প্রক্রিয়াটা, অর্থাৎ এই যে বিক্রিয়াটা উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি, আলো এবং ক্লোরোফিলের সহায়তায় এই যে গ্লুকোজ প্লাস পানি প্লাস হচ্ছে অক্সিজেন তৈরি করতেছে, এই যে শালক সংশ্লেষণ বিক্রিয়াটা সেটা হচ্ছে এই মেসোফিল টিস্যুতে সংঘটিত হয়। সো আশা করি এই জিনিসগুলো এক্সট্রা জানার মাধ্যমে অন্যদের থেকে তুমি আগায় থাকবা ইনশাল্লাহ, ঠিক আছে। চলো আমরা এখন এই জিনিসগুলো হচ্ছে জানলাম, জানার পর আরও কিছু জিনিস সম্পর্কে জানবো, যেখান থেকে আমাদের সৃজনশীলের ক আসবে। সৃজনশীলের ক কই থেকে আসতে পারে দেখো, সৃজনশীলের কতে এটা বলতে পারে, ঠিক আছে। এতক্ষণ তো আমরা প্যারেনকেমা সম্পর্কে পড়াশোনা করলাম, প্যারেনকেমা সম্পর্কে যা আছে মোটামুটি সব কিছু জানলাম। এখন সৃজনশীলের কতে প্যারেনকেমা থেকে ওয়ান কাইন্ড অফ স্পেশাল প্যারেনকেমা, ঠিক আছে, সেটা সম্পর্কে আসতে পারে যে ক্লোরেনকাইমা কাকে বলে। আমরা মনে রাখবো যে সকল প্যারেনকাইমার ভিতরে, যে সকল প্যারেনকাইমা কোষে ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়, দেখো ক্লোরেনকাইমা, ক্লোরেনকাইমা, ক্লোরেন বলতে গেলে কিন্তু ক্লোরোপ্লাস্টের কথা চলে আসতেছে, সেখান থেকে মনে রাখতে পারো যে সকল প্যারেনকাইমার কোষে কি থাকে? ক্লোরোপ্লাস্ট থাকে, তাদেরকে বলা হয় ক্লোরেনকাইমা। যে সকল প্যারেনকাইমার কোষে ক্লোরোপ্লাস্ট থাকে তাদেরকে বলা হয় ক্লোরেনকাইমা। এই জিনিসটা কিন্তু সৃজনশীলের কয়ের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। সৃজনশীলের কয়ের জন্য কিন্তু এটা আসতে পারে ক্লোরেনকাইমা কাকে বলে। সো দেখে হচ্ছে অবাক হওয়ার কিছুই নাই, যে সকল প্যারেনকাইমাতে ক্লোরোপ্লাস্ট থাকে তাদেরকে বলা হয় ক্লোরেনকাইমা, ওকে। আর যে সকল প্যারেনকাইমা কোষে দেখো এরেনকাইমা, এরেন, এরেন নামটা যদি আমরা বিশ্লেষণ করি তাইলে কিন্তু আমরা পেয়ে যাই এরেন এর সাথে কিসের মিল আছে? এয়ারের মিল আছে। এয়ার মানে কি? বায়ু। এয়ার মানে কি? বায়ু। সো দেখা যায় যে কিছু কিছু প্যারেনকাইমা, স্পেশালি জলজ উদ্ভিদ, যে সকল উদ্ভিদ পানিতে পাওয়া যায়, পানিতে ভাসে, এরকম কিছু উদ্ভিদ আছে, জলজ উদ্ভিদের যে প্যারেনকাইমা কোষ আছে সেই প্যারেনকাইমা কোষে বড় বড় বায়ুকুঠরি থাকে, বড় বড় এয়ার সেক থাকে বা বায়ুকুঠরি থাকে, এবং তাদেরকে বলা হয় এরেনকাইমা। সে সকল প্যারেনকাইমাকে বলা হয় এরেনকাইমা, ঠিক আছে। সো এরেনকাইমা কাকে বলে এটা কিন্তু এমসিকিউতেও আসতে পারে, সৃজনশীলের কতেও আসতে পারে। সেই ক্ষেত্রে আমরা আনসার কি দিব? এরেনকাইমা। এরেনের সাথে মিল আছে এয়ারের, এরেনের সাথে কিসের মিল আছে? এয়ারের মিল আছে। এয়ার মানে কি? বায়ু। সো সেখান থেকে মনে রাখবা যে বড় বড় বায়ুকুঠরি যুক্ত প্যারেনকাইমাকে বলা হয় এরেনকাইমা, অথবা এরকমভাবে মনে রাখতে পারো বিভিন্ন জলজ উদ্ভিদের প্যারেনকাইমা কোষে বড় বড় বায়ুকুঠরি থাকে, তাদেরকে বলা হয় এরেনকাইমা, ঠিক আছে। তাহলে দেখো আজকের ক্লাসের শুরুতে বা মাঝখানের দিকে আমি যে বলছিলাম যে কচুরি পানা কেন পানিতে ভাসে, এর কারণটা হচ্ছে কচুরি পানাতে কি থাকে? কচুরি পানাতে প্রচুর পরিমাণে এরেনকাইমা থাকে। কচুরি পানার যে মাঝখানের যে অংশটা সেটা যদি ধরে দেখো, টিপ দাও, ঠিক আছে, টিপ দিলে কিন্তু সেটা চুপসে যায়। সো সেখান থেকে মনে রাখবা যে এগুলো হচ্ছে বায়ুকুঠরিযুক্ত প্যারেনকাইমা, অর্থাৎ এরেনকাইমা থাকে। যেহেতু কচুরি পানাতে প্রচুর প্রচুর পরিমাণ বায়ুকুঠরিযুক্ত প্যারেনকাইমা কিংবা এরেনকাইমা যেটাকে আমরা বলি সেটা থাকে, সেই জন্য কিন্তু কচুরিপানা পানিতে ভেসে থাকে, ঠিক আছে। কোনো একটা কিছুর ভিতরে বায়ু ঢুকে থাকলে সেটা তো পানিতে ভেসে থাকবে, সেটা স্বাভাবিক। তো আশা করি এখান থেকে যত রকমের সৃজনশীলের ক আসতে পারে, সৃজনশীলের কতে কিন্তু এই দুটোই আসতে পারে, ক্লোরেনকাইমা কাকে বলে, অথবা হচ্ছে কি আসবে যে
প্যারেনকেমা কাকে বলে। সো এই দুটার মাঝে যেটাই আসুক না কেন আশা করি ইনশাল্লাহ তুমি সুন্দরভাবে আনসার দিতে পারবা। এগুলার যে সংজ্ঞাটা তো হচ্ছে বইতে একটু জটিলভাবে লেখা আছে বা একটু সংক্ষিপ্তভাবে লেখা আছে, বাট স্লাইডে হচ্ছে তুমি এটা ডিটেলসে পেয়ে যাবা। ঠিক আছে, গেল। আসো আমরা নেক্সটে যাই, যেটা হচ্ছে প্যারেনকেমা টিস্যুর কাজ। প্যারেনকেমা টিস্যুর কাজ কি? 4টা কাজ আমরা অলরেডি জানছি, কিন্তু প্যারেনকেমা যেহেতু প্রত্যেকটা একটা উদ্ভিদের প্রত্যেকটা অংশে পাওয়া যায়, প্রত্যেকটা অংশে পাওয়া যায় মানে কি, সে হচ্ছে উদ্ভিদের দেহ গঠন করে। এবং বাকি যে কাজগুলো সেগুলো কিন্তু আমরা পড়তেই জানছি যে এই প্যারেনকেমা টিস্যুর মাঝে 2 রকমের প্যারেনকেমা টিস্যু, স্পঞ্জি প্যারেনকেমা এবং পেলিসেড প্যারেনকেমা, তারা মিলে গঠন করে মেসোফিল টিস্যু। যে মেসোফিল টিস্যুতে শালক সংশ্লেষণ হয়, শালক সংশ্লেষণের মাধ্যমে উদ্ভিদের কি তৈরি হয়? খাদ্য তৈরি হয়। ঠিক আছে, সো উদ্ভিদের খাদ্য প্রস্তুত করা কার কাজ? এই প্যারেনকেমা টিস্যুর কাজ। খাদ্য প্রস্তুতের সাথে সাথে আমরা দেখবো খাদ্য সঞ্চয় করে, মানে কিছু খাদ্য এখানে ধরো তৈরি হওয়ার পর কিছু খাদ্য সে জমায় রাখবে বিপদের সময় যাতে হচ্ছে সে কাজে লাগাতে পারে, বাকি যে খাদ্য সেটা হচ্ছে পরের কোষে পাঠিয়ে দিবে, ঠিক আছে। সো খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা এবং এর পাশাপাশি খাদ্য পরিবহন করা, এক কোষ থেকে আরেক কোষে নিয়ে যেতেছে, সো পরিবহন করতেছে। সো এই 4টা কাজ হচ্ছে প্যারেনকেমা টিস্যুর কাজ। ঠিক আছে, সো এগুলো কিন্তু হচ্ছে বহুপদী সমাপ্তিমূলক যেই প্রশ্নগুলো আছে, অর্থাৎ 1 ও 2, ঠিক আছে, 1 ও 2, 1 2 3, 2 ও 3, এই টাইপের যে প্রশ্নগুলো আছে সেগুলোতে কিন্তু এগুলো আসতে পারে। ঠিক আছে, নিচের কোনটি এ টিস্যুর বৈশিষ্ট্য নয়? সো এ টিস্যু ধরো হচ্ছে প্যারেনকেমা টিস্যু। ঠিক আছে, সো প্যারেনকেমা টিস্যুর বৈশিষ্ট্যগুলো ভালো করে মনে রাখতে হবে, যেন কোনটা হচ্ছে প্যারেনকেমা টিস্যুর বৈশিষ্ট্য নয়, এই টাইপের এমসিকিউ আসলে তুমি যেন বাইর করতে পারো। 4টা কাজ, জাস্ট 4টা কাজ মনে রাখো, তাইলেই হবে। ঠিক আছে, কি কি? দেহ গঠন করা, খাদ্য প্রস্তুত, খাদ্য সঞ্চয়, খাদ্য পরিবহন, খাদ্য প্রস্তুত, খাদ্য সঞ্চয়, খাদ্য পরিবহন, দ্যাটস ইট। প্যারেনকেমা থেকে মোটামুটি আমরা হাফেজ হয়ে গেছি। ঠিক আছে, আমাদের চেয়ে বেশি ইনশাল্লাহ এসএসসি লেভেলে আর কেউ জানে না, কোনো প্ল্যাটফর্মের কোনো স্টুডেন্ট জানে না, আমরা একদম বস হয়ে গেছি ইনশাল্লাহ। এবার আসুন নেক্সট যে টাইপের সরল টিস্যু আছে, ঠিক আছে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে কোলেনকেমা। কোলেনকেমা মনে রাখবা ওয়ান কাইন্ড অফ প্যারেনকেমা। ঠিক আছে, প্যারেনকেমারই কিছু কিছু কোষ আছে যেগুলো কিসে পরিণত হয়? কোলেনকেমাতে পরিণত হয়। প্যারেনকেমারই কিছু কিছু কোষ আছে যেগুলো কিসে পরিণত হয়? কোলেনকেমাতে পরিণত হয়। ঠিক আছে, সো মনে রাখবা উদ্ভিদের পাতার শিরা, ঠিক আছে, 2টা স্পেশাল জায়গা আছে, যেমন উদ্ভিদের পাতার যে শিরা এবং পত্রবৃন্তে, ঠিক আছে, বিশেষ ধরনের প্যারেনকেমা কোষ দিয়ে গঠিত যে সরল টিস্যু পাওয়া যায় তাকেই বলা হয় কোলেনকেমা। এখন তোমাদের মনে যেটা প্রশ্ন আসবে যে পাতার শিরা জিনিসটা কি এবং পত্রবৃন্ত জিনিসটা কি, চলো আমরা জানি। এটাই হচ্ছে একটা পাতার শিরা। পাতার মাঝে যদি জুম করলে কি পাবা? এরকম পাতার শিরা কিন্তু পাবা, পাতার শিরা পাবা। ঠিক আছে, সো এটাই হচ্ছে পাতার শিরা কিংবা লিফ পেইন। তাহলে এই জায়গাতে পাতার এই জায়গাতে কোন ধরনের কোষ থাকে? মনে রাখবে প্যারেনকেমা। পাতার এই জায়গাতে কোন ধরনের কোষ থাকে? প্যারেনকেমা। ঠিক আছে, যদি এরকমটা টান দিই, এই জায়গা বরাবর টান দিয়ে যদি লেখে এক্স আর এই জায়গা বরাবর টান দিয়ে যদি লেখে ওয়াই, ঠিক আছে, এরকমটা কিন্তু উদ্দীপক আসতে পারে, ভালো করে খেয়াল করো, এগুলো কিন্তু আসে। সো এই জায়গাতে টান দিয়ে লিখলো এক্স, এই জায়গাতে টান দিয়ে লিখলো ওয়াই। এখন তোমাকে বললো ওয়াই অংশে যে ধরনের টিস্যু পাওয়া যায় সেটার বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। সো ওয়াই অংশ সেটা কোথায় পড়ছে? উদ্ভিদের পাতার শিরাতে পড়ছে। পাতার শিরাতে কি থাকে? পাতার শিরাতে থাকে হচ্ছে কোলেনকেমা। পাতার শিরাতে কি থাকে? পাতার শিরাতে থাকে কোলেনকেমা। তখন কিন্তু তোমাকে কোলেনকেমার বৈশিষ্ট্যগুলো লিখতে হবে। অন দ্য আদার হ্যান্ড যদি হচ্ছে জাস্ট পাতার কোন একটা অংশ বোঝায়, পাতার ধরো এই অংশটা বোঝাইছে, ঠিক আছে, তখন এই এক্স বলতে আসলে কি বোঝায়? এক্স বলতে কিন্তু প্যারেনকেমার টিস্যুকে বোঝায়। ঠিক আছে, সো এগুলো হচ্ছে প্যারেনকেমার টিস্যু। সো প্রথম যেটা কথা, পাতার শিরাতে হচ্ছে কোলেনকেমা পাওয়া যায়। পাতার শিরাতে কি পাওয়া যায়? কোলেনকেমা পাওয়া যায়। এবং আরেকটা যে বললো পত্রবৃন্ত মানে কি? পত্রবৃন্ত মানে হচ্ছে একটা পাতা যদি নাও, সে পাতার নিচের যে অংশ সেটাকে বলা হয় পত্রবৃন্ত। সেটাকে কি বলা হয়? পত্রবৃন্ত বলা হয়। পাতার একদম নিচের দিকের যে অংশ সেটাকে বলা হয় পত্রবৃন্ত, অর্থাৎ যে অংশটা ধরে হচ্ছে তুমি পাতা ঘোরাইতে পারো বা নাড়াইতে পারো সেই জিনিসটি হচ্ছে পত্রবৃন্ত। সো এই যে দুইটা মানে ডাটার মতো যে অংশ, ঠিক আছে, একটা গাছের শিরা মানে পাতার যে শিরা এবং এর পাশাপাশি পত্রবৃন্ত, ঠিক আছে, এই দুইটা এলাকাতে কি পাওয়া যায়? এই দুইটা এলাকাতে পাওয়া যায় হচ্ছে কোলেনকেমাকে। ঠিক আছে, সো কোলেনকেমা কোথায় পাওয়া যায়? আশা করি একদম ক্লিয়ার। ঠিক আছে, সো প্যারেনকেমা এবং কোলেনকেমার মাঝে দুইটা পার্থক্য কিন্তু অলরেডি আমরা জানি। 1 নম্বর পার্থক্য কি? প্যারেনকেমা সেটা উদ্ভিদের সর্ব অংশে পাওয়া যায়। অন্যদিকে কোলেনকেমা সেটা শুধুমাত্র এই পাতার শিরা এবং পত্রবৃন্তে পাওয়া যায়। কোলেনকেমা সেটা ওয়ান কাইন্ড অফ প্যারেনকেমা, কিন্তু প্যারেনকেমা মানে কিন্তু কোলেনকেমা নয়। ঠিক আছে, সো এগুলা কিন্তু এদের মাঝে পার্থক্য। এবং এর পাশাপাশি এমসিকিউতে আরেকটা জিনিস আসতে পারে। ঠিক আছে, দেখো কচি এবং নমনীয় কাণ্ড, যেমন কুমড়া এবং দণ্ড কলসের যে কাণ্ড, ঠিক আছে, এই দুইটা এক্সাম্পল বইতে আছে, যে কারণে আমাদের একটু মনে রাখতে হবে। কুমড়া গাছ তো চিনো,
কুমড়া গাছ যারা না চিনো কলা গাছে ফাঁসি দাও, ঠিক আছে? কুমড়া গাছ যদি না চিনো কলা গাছে ফাঁসি দাও, এটা হচ্ছে কুমড়া গাছ, ঠিক আছে? যারা হচ্ছে পাপা কি ফারি, ঠিক আছে, যারা হচ্ছে একটু শহর অঞ্চলে বড় হইছো কুমড়া গাছ নাও চিনতে পারো, ঠিক আছে? সো এটা হচ্ছে কুমড়া গাছ, এবং এই গাছটা আসলে আমিও চিনতাম না, দণ্ডকলস, এটাকে বলা হয় দণ্ডকলস গাছ, ঠিক আছে? এই গাছ আমিও চিনতাম না। সো এই ক্ষেত্রে আমি হচ্ছে পাপা কি বেটা হয়ে গেলাম, ঠিক আছে? পাপা কি পরি তো আর বলতে পারবো না, পাপা কি বেটা হয়ে গেলাম। যাই হোক, সো কুমড়া গাছ এবং দণ্ডকলস গাছ ভালো করে হচ্ছে চিত্রগুলো দেখে নাও, এগুলো যদিও স্লাইডে থাকবে। সো কুমড়া গাছের মাঝে যে কাণ্ড, ঠিক আছে, কুমড়া গাছের যে কাণ্ড থাকবে কিংবা দণ্ডকলসের মাঝে যে কাণ্ড, সেই কাণ্ডগুলো বুঝতে পারতেছো খুব বেশি যে শক্ত হবে এরকম না, মোটামুটি হচ্ছে টান দিয়ে ছেঁড়া যায় বা টান দিয়ে ভাঙা যায়। সো এরকম কচি এবং নমনীয় যে কাণ্ড থাকবে, ঠিক আছে, কচি এবং নমনীয় কাণ্ড, কচি হইতে হবে, শক্ত হইলে হবে না, কচি এবং নমনীয় যে কাণ্ড হবে সেগুলো তো হচ্ছে কোলেনকাইমা থাকে, সেগুলোতে কি থাকে, কোলেনকাইমা থাকে। সো এমসিকিউতে কিন্তু এটা আসতে পারে যে তোমার কুমড়া বা দণ্ডকলসের কাণ্ডে কি ধরনের টিস্যু থাকে। দণ্ডকলসের কাণ্ডে থাকে হচ্ছে কোলেনকাইমা টিস্যু, দণ্ডকলসের কাণ্ডে কি থাকে, কোলেনকাইমা টিস্যু থাকে, এবং কোলেনকাইমা টিস্যুটা কি প্রদান করবে, অবশ্যই দৃঢ়তা প্রদান করবে বা একটা টাফনেস প্রদান করবে, ঠিক আছে? বোঝা গেল? চলো এখন আমরা কোলেনকাইমার সম্পর্কে আরও কিছু ডিটেলস জানি, মানে কোলেনকাইমার যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো সম্পর্কে জানি, যেগুলো আমরা প্যারেনকাইমার সাথে তুলনা করে করে শিখবো, তাহলে দেখবো আমাদের জন্য ইজি হয়েছে, ঠিক আছে? সো প্যারেনকাইমার যে কোষগুলো সেগুলো কিন্তু জীবিত ছিল, প্যারেনকাইমার কোষগুলো জীবিত ছিল, কোলেনকাইমার যে কোষগুলো সেগুলোও জীবিত, তবে মনে রাখবা এরা কিন্তু সমবেশীয় নয়। প্যারেনকাইমার ক্ষেত্রে কিন্তু আমরা কি দেখছিলাম, প্যারেনকাইমার ক্ষেত্রে যেই কোষগুলো আমরা দেখছিলাম, ঠিক আছে, তার ভিতরে যে কোষগুলো থাকে সেগুলো কিন্তু সমবেশীয় ছিল না, সেগুলো কিন্তু সমবেশীয় ছিল, অর্থাৎ প্রত্যেকটার যে আকার আয়তন, ঠিক আছে, আকার আয়তন প্রত্যেকটাই কিন্তু প্রায় সেম ছিল। কিন্তু আমরা মনে রাখবো যে কোলেনকাইমার কোষগুলা যদিও সজীব বা যদিও জীবিত, কিন্তু এরা কিন্তু সমবেশীয় নয়, দেখো এই কোষটা অনেক বড়, ঠিক আছে, এই কোষটা অনেক বড়, কিন্তু এই কোষটা কিন্তু ছোট, সো তারা কিন্তু সমবেশীয় নয়, এক একটা কোষ থেকে এক একটা কোষের আকার আকৃতি কিন্তু ডিফার করবে, ঠিক আছে, বা চেঞ্জ হবে, ঠিক আছে? এখন তুমি প্রশ্ন করতেই পারো যে ভাই এরা তো সমবেশীয় হইলেই পারতো, কেন সমবেশীয় না? এটা ভালো একটা প্রশ্ন। আমরা মনে রাখবো যে প্রত্যেকটা কোষের বাইরেই কিন্তু কি আছে, কোষপ্রাচীর আছে না? সো এদের যে কোষপ্রাচীর, কোলেনকাইমার ক্ষেত্রে যে কোষপ্রাচীর, সেই কোষপ্রাচীরটা অসমভাবে পুরু, অর্থাৎ ধরো এই জায়গাতে অনেক বেশি পুরু, ঠিক আছে, আবার এই জায়গাটাতে কম পুরু, আবার এই জায়গাটাতে অনেক বেশি পুরু, ঠিক আছে, অনেক বেশি মোটা, কিন্তু এই জায়গাটাতে হচ্ছে পাতলা, ঠিক আছে, বোঝা গেল? সো এর যে কোষপ্রাচীর, সেই কোষপ্রাচীরটা হচ্ছে অসমভাবে পুরু, অর্থাৎ কোনো জায়গায় বেশি পুরু, কোনো জায়গায় কম পুরু, কোনো জায়গায় বেশি মোটা, কোনো জায়গায় কম মোটা, বোঝা গেল? সো যে কারণে হচ্ছে এর এক একটা কোষের ব্যাস এক এক রকম হয়, এটার যে ব্যাস এটার তুলনায় এটার ব্যাস অন্যরকম হবে, বোঝা গেল? সো এখান থেকে আমরা এটা মনে রাখবো যে কোলেনকাইমার টিস্যুর যে কোষগুলো আছে এগুলো সমবেশীয় নয়, ঠিক আছে? আমরা একদম এই ক্লাসের লাস্টের দিকে যখন পার্থক্যগুলো দেখাবো তখন দেখবা যে এই জিনিসগুলো কিন্তু আমরা একটা ছকের মাধ্যমে হচ্ছে শিখবো, দেখবা ইজিলি হচ্ছে মনে পড়ে যাচ্ছে। এর কোষগুলো কীরকম, লম্বাটে, সজীব এবং প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ, ঠিক আছে? এরা সজীবই থাকবে, বাট আস্তে আস্তে দেখবো যে এরা একটু জড় প্রকৃতির হওয়া শুরু করছে, ঠিক আছে, একদম জড় না, বাট এরা হচ্ছে জড় প্রকৃতির হওয়া শুরু করছে। এদের যে কোষপ্রাচীর যেটা আছে, কোষপ্রাচীর হচ্ছে অসমভাবে পুরু হওয়া শুরু হয়েছে। অন্যদিকে আমরা কিন্তু প্যারেনকাইমার ক্ষেত্রে যেই কোষপ্রাচীর পাইছিলাম সেই কোষপ্রাচীর কিন্তু একদম পাতলা ছিল, ঠিক আছে? আশা করি এগুলো একদম ক্লিয়ার। এদের মাঝে অন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকতেও পারে, নাও থাকতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা গুরুত্বপূর্ণ পার্থক্য, আমরা কিন্তু দেখছিলাম যে প্যারেনকাইমার যে কোষগুলো ছিল, সেই প্যারেনকাইমার কোষগুলোর মাঝে কিন্তু অবশ্যই আন্তঃকোষীয় ফাঁকা স্থান ছিল, ঠিক না? আন্তঃকোষীয় ফাঁকা স্থান ছিল। অন্যদিকে কোলেনকাইমার যে কোষগুলো আছে সেই কোষগুলোর ভিতরে আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকতেও পারে, নাও থাকতেও পারে, এই যে দেখো এই জায়গাতে আছে, এই জায়গাতে কিন্তু আবার নাই, এই জায়গাতে কিন্তু নাই, ঠিক আছে? সো এদের মাঝে হচ্ছে আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকতেও পারে, নাও থাকতে পারে, বোঝা গেল? সো এটা কিন্তু প্যারেনকাইমার সাথে আরেকটা গুরুত্বপূর্ণ পার্থক্য। আমি চেষ্টা করছি পয়েন্টগুলোকে এরকমভাবেই লিখতে যেন পরীক্ষার খাতায় তুমি খুব সুন্দর করে হচ্ছে প্রেজেন্ট করতে পারো, ঠিক আছে? প্যারেনকাইমাতে আমরা দেখছিলাম প্রথম অংশে কি বলছিলাম, কোষগুলো জীবিত, সমবেশীয়। এখানে আমি কি বলছি, কোষগুলো জীবিত, সমবেশীয় নয়, ঠিক আছে? আবার দেখো ওই জায়গাতে বলছিলাম যে আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে, এখানে 3 নম্বর পয়েন্টে কি বলছি, আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকতেও পারে, নাও থাকতে পারে। ফলে কিন্তু ইজিলি তোমার ব্রেনের পক্ষে ক্যাচ করা পসিবল। এই ফুল স্লাইডটা রেডি করতে আমার মোটামুটি 2 থেকে 3 দিন লাগছে, বাট আমি জানি যে এই অংশগুলো খুবই পেঁচানো, তোমাদের পড়তে গেলে অনেক সময় লাগবে, যাতে জাস্ট এই ক্লাসটা দেখলেই আমার সাথে সাথে যাতে অটোমেটিক্যালি তোমাদের মুখস্থ হয়ে যায়। সেই জন্য ভাই কিন্তু প্রত্যেকটা জিনিস দেখো,
আমি কিন্তু হাতে নিজে নিজে লিখছি, ঠিক আছে? সো বুঝতে পারতেছো যে এই ক্লাসগুলো রেডি করতে গেলে আমার কত পরিমাণে পরিশ্রম হচ্ছে। সো ডেফিনেটলি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। এরকম ভিডিও টিডিও যেগুলো আছে আমাদের চ্যানেলে প্রত্যেকটাই বন্ধুদের সাথে শেয়ার করো, তাহলে হচ্ছে আমাদের চ্যানেলটার উপকার হবে, ঠিক আছে? আমরা চাই আরও বড় পরিবার হইতে, ঠিক আছে? এত যত্ন করে হচ্ছে বায়োলজি পড়াচ্ছি, বায়োলজি বাংলাদেশের একটা চ্যানেল। সো ডেফিনেটলি আমি চাই তোমরা সাপোর্ট করো, ঠিক আছে? চলো আমরা বাকি বৈশিষ্ট্যগুলো জেনে ফেলি। এর ক্ষেত্রে 5টা বৈশিষ্ট্য আমরা মনে রাখবো, ঠিক আছে? আমরা অলরেডি 3টা দেখলাম। 4 নম্বর যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে এর কোষপ্রাচীর অসমভাবে পুরু, যেটা বললাম কোষপ্রাচীর কোনো জায়গায় বেশি মোটা, কোনো জায়গায় কম মোটা। এর কারণ হচ্ছে তা সাধারণত সেলুলোজ এবং পেকটিন দ্বারা গঠিত হয়, ঠিক আছে? সেলুলোজ দ্বারা তো গঠিত হবে। এর যে কোণাগুলো আছে, কোষপ্রাচীরের যে কোণাগুলো আছে, কোষপ্রাচীরের যে কোণাগুলো আছে, সেই কোণাগুলোতে কি জমবে? কোণাগুলোতে জমবে হচ্ছে পেকটিন, কোণাগুলোতে জমবে আরেকটা পদার্থ পেকটিন। তাহলে প্যারেনকেমার সাথে কিন্তু অনেকগুলো পার্থক্য আমরা পাচ্ছি। প্যারেনকেমার ক্ষেত্রে যে কোষপ্রাচীর ছিল সেই কোষপ্রাচীর খুবই পাতলা ছিল এবং সেটা কি দ্বারা গঠিত ছিল? শুধুমাত্র সেলুলোজ দ্বারা গঠিত ছিল। অন্যদিকে কোলেনকেমার ক্ষেত্রে সেলুলোজও থাকবে এবং পেকটিনও থাকবে, যে কারণে এটার কোষপ্রাচীর হচ্ছে অসমভাবে পুরু হবে, অসমভাবে পুরু হবে, ঠিক আছে? এই জায়গাতে কম পুরু, এই জায়গাতে অনেক বেশি পুরু, ঠিক আছে? এরকম হচ্ছে অসমভাবে পুরু হবে। এবং কোষপ্রান্ত চৌকোণাকার, সরু কিংবা তির্যক হতে পারে। আমরা দেখতেই পারতেছি যে কোষের এই যে প্রান্তগুলো আছে সেই প্রান্তগুলো কিরকম? চৌকোণাকার বা তির্যক, ঠিক আছে? তীরের মতো। সো এগুলাই হচ্ছে কোলেনকেমা টিস্যুর বৈশিষ্ট্য। আমি চেষ্টা করতেছি প্রত্যেকটা টিস্যু থেকেই 4টা বা 5টা হচ্ছে বৈশিষ্ট্য শেখাইতে, জাস্ট যাতে তুমি সুন্দরভাবে মুখস্থ করি পরীক্ষার খাতায় সুন্দরভাবে হচ্ছে লিখে দিয়ে আসতে পারো, একদম ফুল মার্কস যাতে পাও, ঠিক আছে? আমার কাছে ফ্রি ক্লাস করে হইলেও যাতে তোমার অ্যাটলিস্ট বায়োলজিতে A+টা নিশ্চিত হয়ে যায় ইনশাল্লাহ, ঠিক আছে? আর যারা কোর্সে আসো তারা আমার টার্গেটই থাকবে তাদেরকে 90+ নাম্বার পাওয়ানো ইনশাল্লাহ। আচ্ছা দেখো, কোলেনকেমা টিস্যুর এবার কাজগুলো আমরা এটা দেখি। প্যারেনকেমা টিস্যুর সাথেই হচ্ছে এর কিছু মিল আছে, ঠিক আছে? যেহেতু এর ভিতরেও ক্লোরোপ্লাস্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, আবার হচ্ছে আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে, বা হচ্ছে এর কোষগুলো যেহেতু প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ, বা হচ্ছে এর কোষগুলো যেহেতু সজীব প্রকৃতির, কাজেই প্যারেনকেমার সাথে কিন্তু এর কাজের অনেকগুলোই মিল থাকবে, অনেকগুলো কাজেরই কিন্তু মিল থাকবে, ঠিক আছে? যেমন এর কাজও কিন্তু কি তৈরি করা, এর কাজও কিন্তু হচ্ছে খাদ্য প্রস্তুত করা। কিছু কিছু কোলেনকেমাতে কি থাকে? কোলেনকেমাতে হচ্ছে এরকম ক্লোরোপ্লাস্ট থাকে, কিছু কিছু কোলেনকেমাতে এরকম ক্লোরোপ্লাস্ট থাকে। যে সকল কোলেনকেমাতে ক্লোরোপ্লাস্ট থাকে তারা কি করতে পারে? খাদ্য প্রস্তুত করতে পারে। যে সকল সবগুলা মানে কোলেনকেমাতে ক্লোরোপ্লাস্ট থাকতে হবে এমন কোনো কথা নাই। কিছু কিছু কোলেনকেমা আছে যাদের মাঝে কি থাকে? এরকম ক্লোরোপ্লাস্ট থাকে। সো যে সকল কোলেনকেমাতে ক্লোরোপ্লাস্ট থাকে তারা কি করতে পারে? তারা হচ্ছে খাদ্য প্রস্তুত করতে পারে। আর আমরা মনে রাখবো যে কোলেনকেমার মেইন কাজ খাদ্য প্রস্তুত করা না। কোলেনকেমার মেইন কাজ কিন্তু খাদ্য প্রস্তুত করা না, বরঞ্চ এটার যেহেতু প্রাচীরটা শক্ত, প্রাচীর শক্ত মানে কি? কোনো একটা কিছু আমরা দেখো যে সম্পূর্ণ বাড়ি তুমি যা দিয়েই বানাও না কেন, বা একটা ঘরের ভিতরের যে দরজা জানালা যা দিয়ে তুমি তৈরি করো না কেন, আমরা চেষ্টা করি বাড়ির যে মেইন ফটক, মেইন যে দরজা, সেই মেইন দরজা কিন্তু একদম মজবুত করতে, ঠিক না? যাতে চোর বাটপার যারা আছে বা চোর ডাকাত যারা আছে তারা যাতে ইজিলি হচ্ছে ঘরের ভিতরে ঢুকতে না পারে। সো মনে রাখবা, যখনই হচ্ছে কোনো একটা কিছু শক্ত হইতে শুরু করে বা যখনই হচ্ছে কোনো একটা কিছু পুরো হইতে শুরু করে, তখনই তার কাজ কি হয়ে দাঁড়ায়? তার কাজ হয়ে দাঁড়ায় হচ্ছে উদ্ভিদের দেহের মাঝে দৃঢ়তা প্রদান করা। সো যেহেতু কোলেনকাইমা এটার যে কোষপ্রাচীর, সেই কোষপ্রাচীর হচ্ছে একটু পুরো হয়ে গেছে, সুতরাং এটা কি করবে? উদ্ভিদের দেহের মাঝে দৃঢ়তা প্রদান করবে, উদ্ভিদের দেহের মাঝে দৃঢ়তা প্রদান করবে। কাজেই প্যারেনকেমার সাথে এর কিন্তু একটা খুবই বড় একটা ডিফারেন্স আমরা দেখতেছি। যদি পরীক্ষার উদ্দীপকে ধরো এক্স নামক একটা টিস্যুর কথা বলে আছে, সেই টিস্যুর ভুগিচুগি অনেক বর্ণনা দিল, বর্ণনা দেওয়ার পরে বললো যে এর যে কোষগুলো আছে সেই কোষগুলো সজীব, কিন্তু এটা হচ্ছে উদ্ভিদের দেহের মাঝে দৃঢ়তা প্রদান করে। দৃঢ়তা প্রদান করে বললেই তুমি অটোমেটিক্যালি প্যারেনকেমা বাদ দিয়ে দিবা। প্যারেনকেমার কোথাও কিন্তু আমরা দেখি নাই যে দৃঢ়তা প্রদান করতে। প্যারেনকেমা কি ছিল? যে খাদ্য সঞ্চয়, তৈরি করা, পরিবহন করা, বা হচ্ছে উদ্ভিদের দেহ গঠন করা, এগুলো ছিল হচ্ছে প্যারেনকেমার কাজ। যেই মাত্র দৃঢ়তা শব্দটা আসছে, দৃঢ়তা শব্দ মানেই হচ্ছে পরের দুইটা, হয় হচ্ছে কোলেনকেমা হবে অথবা হবে স্ক্লেরেনকেমা। যদি বলে সজীব কোষ, সজীব কোষ হইলে আমরা বলবো কোলেনকেমা, কারণ এই কোষগুলো আমরা কি দেখলাম? সজীব কোষ দেখলাম। সো যদি সজীব কোষ কিন্তু উদ্ভিদের দেহের মাঝে দৃঢ়তা প্রদান করে, তখন কি হবে? তখন হবে হচ্ছে কোলেনকেমা। আর যদি বলে যে মৃত কোষ, আমরা একটু পরেই দেখবো যে মৃত প্রকৃতির কোষ, ঠিক আছে? মৃত প্রকৃতির কোষ হইলে তখন কি বলবো? মৃত প্রকৃতির কোষ হইলে তখন আমরা বলবো হচ্ছে এটা স্ক্লেরেনকেমা, ঠিক আছে? স্ক্লেরেনকেমা যে কোষগুলো আছে সেই কোষগুলো হচ্ছে মৃত প্রকৃতির। ওকে, স্ক্লেরেনকেমার যে কোষগুলো আছে সেই কোষগুলো হচ্ছে মৃত প্রকৃতির, এই যে মৃত প্রকৃতির, ঠিক আছে? সো কোষগুলো যদি মৃত বলে তাহলে আর আশেপাশে দেখার দরকার নাই, ডিরেক্টলি স্ক্লেরেনকেমা, ঠিক আছে? আর যদি বলে কোষগুলো সজীব কিন্তু উদ্ভিদের দেহের মাঝে দৃঢ়তা প্রদান করে, তাহলে কি বলবা? দৃঢ়তা প্রদান করে বললেই বলবা হচ্ছে কোলেনকেমা। সো এগুলো বুঝতে হবে। বায়োলজির প্রশ্ন তুমি ধরতে পারছো মানেই 50% অলরেডি ডান,
ঠিক আছে? সো সৃজনশীল প্রশ্ন কিভাবে ধরতে হবে, কোন কোন ক্লু থাকতে পারে, সেগুলো কিভাবে ধরতে হবে ভাই কিন্তু দেখাই দিলাম। ওকে, আর এখানের যে কথাগুলো আছে সেগুলো অলরেডি পড়াইছি, যে পাতার শিরাতে থাকতে পারে বা পত্রবৃন্তে থাকতে পারে, কুমড়া এবং দণ্ডকলসের কচি কাণ্ডে এরা হচ্ছে কি করে, এরা হচ্ছে দৃঢ়তা প্রদান করে, এরা হচ্ছে দৃঢ়তা প্রদান করে, এই কথাগুলাই। এবং কোলেনক্যামার মাঝে যে সকল কোলেনক্যামাতে কি থাকে, ক্লোরোপ্লাস্ট থাকে, তার কাজ হচ্ছে খাদ্য প্রস্তুত করা। ঠিক আছে, গেল কোলেনক্যামা সম্পর্কে আমরা হাফেজ হয়ে গেলাম। এবার আসো স্ক্লেরেনক্যামা, লাস্ট টাইপ অফ টিস্যু, যেটাতে আজকের ক্লাসটা আমাদের শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। সো চলো, স্ক্লেরেনক্যামার ক্ষেত্রে আমরা মনে রাখবো যে এর যে কোষগুলো হয় সেই কোষগুলো একদম মৃত প্রকৃতির হয়, একদম মৃত প্রকৃতির। ঠিক আছে, এর ভিতরে কোনো ধরনের প্রোটোপ্লাজম থাকে না। তাইলে আমরা কি বলতে পারি, এর সংজ্ঞা যদি আসে স্ক্লেরেনক্যামা কাকে বলে, সো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে উদ্ভিদের প্রোটোপ্লাজমবিহীন, প্রোটোপ্লাজম মানেই হচ্ছে ভিতরের যে বিভিন্ন তোমার সজীব অংশগুলো আছে, সেই সজীব অংশগুলো কিন্তু একদমই কম থাকে, একদম যে থাকে না, মানে একদম বিহীন, মৃত। তাইলে তো দেখা গেল যে সেই কোষটা প্রপারলি ফাংশনিং করতে পারবে না, থাকে মোটামুটি কিন্তু খুবই কম, খুবই কম, প্রোটোপ্লাজম নাই বললেই চলে। ঠিক আছে, সো উদ্ভিদের প্রোটোপ্লাজম বিহীনই আমরা বলতে পারি, উদ্ভিদের প্রোটোপ্লাজম বিহীন লিগনিন যুক্ত, হুইচ ইজ সুপার ডুপার ইম্পর্টেন্ট। এতক্ষণ পর্যন্ত আমরা যা যা পড়ছি, প্যারেনক্যামা, কোলেনক্যামা, কোনোটাতে কি লিগনিন পাইছো? না, লিগনিন কিন্তু পাই নাই। আমরা কিন্তু দেখছি যে প্যারেনক্যামার যে কোষপ্রাচীর সেটা হচ্ছে সেলুলোজ নির্মিত, কোলেনক্যামার যে কোষপ্রাচীর সেটা হচ্ছে সেলুলোজ এবং পেকটিন নির্মিত, কোনোখানে আমরা কিন্তু হচ্ছে লিগনিন পাই নাই। ঠিক আছে, সো লিগনিন যুক্ত, যেই মাত্র বলছে লিগনিন যুক্ত দেখলেই কিন্তু তুমি দাগাবা কি, সেটা হচ্ছে স্ক্লেরেনক্যামা। লিগনিন শুধুমাত্র কোথায় পাওয়া যায়? স্ক্লেরেনক্যামাতে পাওয়া যায়। লিগনিন কোথায় পাওয়া যায়? স্ক্লেরেনক্যামাতে পাওয়া যায়। এবং লিগনিন হচ্ছে এমন একটা উপাদান যেটা কিনা কোনো একটা কিছুকে একদম শক্ত বানাইতে, একদম শক্ত। ঠিক আছে, লিগনিন এমন একটা উপাদান যেটা কিনা কোনো একটা কিছুকে একদম শক্ত বানাইতে। তাহলে লিগনিন যুক্ত হইলে এই যে কোষগুলা হবে, সেই কোষগুলার কোষপ্রাচীর কিরকম হবে? একদম সলিড, একদম শক্ত। ঠিক আছে, দেখো একদম প্রাচীরের মতো হয়ে গেছে না? একদম কিন্তু প্রাচীরের মতো, বিশাল বড় মোটা কোষপ্রাচীর, বিশাল বড় মোটা কোষপ্রাচীর। ঠিক আছে, বিশাল বড় মোটা কোষপ্রাচীর, বোঝা গেল? সো আমরা মনে রাখবো যে প্রোটোপ্লাজম বিহীন, লিগনিন যুক্ত এবং যান্ত্রিক কাজের জন্য। এই কথাটা অনেকেই বুঝো না যে যান্ত্রিক কাজ মানে কি। যান্ত্রিক কাজ মানে কিছুই না, সিম্পল ভাষায় উদ্ভিদের দেহটাকে একটা দৃঢ়তা প্রদান করা, একটা যান্ত্রিক একটা সাপোর্ট প্রদান করা। ঠিক আছে, মানে উদ্ভিদের তুমি যদি ঘুষি দাও, দেখবা হাতে ব্যথা পাইছো। কেন ব্যথা পাও? কারণ এর যে বাইরের যে গা, সে গায়ের মাঝে কি থাকে? স্ক্লেরেনক্যামার কোষ থাকে। ঠিক আছে, সো স্ক্লেরেনক্যামার কোষ এটা হচ্ছে কি করে, একটা উদ্ভিদের দেহের মাঝে টাফনেস তৈরি করে বা স্ট্রেংথ তৈরি করে বা টেনসাইল স্ট্রেংথ তৈরি করে। ঠিক আছে, সো সেই জিনিসটাকে বলা হয় যান্ত্রিক কাজ। যান্ত্রিক কাজ মানে হচ্ছে শক্ত প্রদান করা, একটা শক্ততা প্রদান করা বা হচ্ছে একটা উদ্ভিদের দৃঢ়তা প্রদান করা। ঠিক আছে, এবং যান্ত্রিক কাজের জন্য নির্দিষ্ট কোষ দিয়ে গঠিত টিস্যুকে কি বলা হয়? স্ক্লেরেনক্যামা টিস্যু বলা হয়। ঠিক আছে, সো স্ক্লেরেনক্যামা টিস্যুর কয়েকটা বৈশিষ্ট্য কিন্তু অলরেডি আমরা জেনে গেলাম। এর যে কোষগুলো হয় সেই কোষগুলো কীরকম হয়? প্রোটোপ্লাজমবিহীন, লিগনিনযুক্ত এবং যান্ত্রিক কাজের জন্য এরা হচ্ছে পারফেক্ট। সো এই কথাগুলাই বলবা যদি স্ক্লেরেনক্যামা কাকে বলে, সেক্ষেত্রে যদি সংজ্ঞা আসে আর কি। এবার আসো এই যে স্ক্লেরেনক্যামার যে টিস্যুগুলো আছে সেগুলো কোথায় পাওয়া যায়? অনেক জায়গাতেই পাওয়া যায়। একটা উদ্ভিদের অনেক জায়গাতেই হচ্ছে স্ক্লেরেনক্যামা টিস্যু থাকে এবং যে কারণে হচ্ছে একটা উদ্ভিদ শক্ত হয়। ঠিক আছে, তবে দুইটা এক্সাম্পল আমাদের ভালো করে মনে রাখতে হবে, দুইটা এক্সাম্পল এমসিকিউতে আসতে পারে। ঠিক আছে, একটা হচ্ছে পাটের আঁশ। পাটের আঁশে কি থাকে? পাটের আঁশে স্ক্লেরেনক্যামা থাকে। স্ক্লেরেনক্যামা থাকে। এবং নারিকেলের ছোবড়া। ঠিক আছে, ছেলেদের তো এগুলো জানা থাকার কথা। আর পাপাকি ফারিদের জন্য আমি হচ্ছে পিকচার দিয়ে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে পাটের আঁশ। গ্রামে যারা হচ্ছে যাও, গ্রামের বাড়িতে গেলেই হচ্ছে পাটের আঁশ একটা নির্দিষ্ট সময় কিন্তু ছাড়ানো হয়। ঠিক আছে, সো পাটের আঁশ থেকেই কিন্তু পাটের ব্যাগটেক অনেক কিছু তৈরি হয়। সো পাটের আঁশ হচ্ছে এটা। এবং নারিকেলের যে ছোবড়া, জাস্ট লুক এট দিস। ঠিক আছে, জাস্ট একটু ভালো করে খেয়াল করো, এখানের যে কোষগুলা সেগুলো দেখলে মনে হচ্ছে না একদম মৃত, একদম হচ্ছে রসকসহীন, কোনো কিছুই নাই। ঠিক আছে, একদম কিন্তু মানে মৃত হইতে কিন্তু এই কোষগুলোর সৃষ্টি হয়। ঠিক আছে, প্রথমে শুরুর দিকে হচ্ছে এদের মাঝে প্রোটোপ্লাজম থাকে, বাট সেই প্রোটোপ্লাজম কিন্তু আস্তে আস্তে হচ্ছে তোমার হচ্ছে ধ্বংস হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। ফলে এই কোষগুলো কিরকম হয়? এই কোষগুলো একদম মৃত প্রকৃতির হয়। বোঝা গেছে? সো স্ক্লেরেনক্যামার যে কোষগুলো হয় সেগুলো হচ্ছে একদম মৃত প্রকৃতির। স্ক্লেরেনক্যামার কোষ বা স্ক্লেরেনক্যামার যে টিস্যু আছে সেই টিস্যুগুলো কোথায় পাওয়া যায়? দুইটা এক্সাম্পল আমরা আপাতত মনে রাখি, একটা হচ্ছে পাটের আঁশে পাওয়া যায়, আর একটা হচ্ছে নারিকেলের ছোবড়াতে পাওয়া যায়। ঠিক আছে, ওকে। এবার আসো স্ক্লেরেনক্যামা টিস্যুর যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো কিভাবে মনে রাখবো? একদমই সিম্পল, মনে রাখার কোনো ব্যাপারই না। আমরা ইতিমধ্যে কিন্তু অনেকগুলো জেনে ফেলছি। এই টিস্যুর যে কোষগুলো সেগুলো শক্ত হয়, শক্ত প্রকৃতির, অনেক লম্বা হয়। ঠিক আছে, এরকমও হইতে পারে, আবার দেখো এরকম লম্বাও হইতে পারে। ঠিক আছে, এরকম কই গেল,
এরকম লম্বা প্রকৃতির হইতে পারে, এই যে লম্বা প্রকৃতির হইতে পারে, ঠিক আছে, লম্বা প্রকৃতিরও কিন্তু হইতে পারে। সো এরা শক্ত হবে এবং কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে লম্বা প্রকৃতির হবে, ঠিক আছে, কোনো কোনো ক্ষেত্রে এরা হচ্ছে কীরকম প্রকৃতির হবে, লম্বা প্রকৃতির হবে এবং পুরু প্রাচীর বিশিষ্ট। পুরু প্রাচীর বিশিষ্ট, পুরু প্রাচীর কেন তৈরি হয়? কারণ এর যে কুশপ্রাচীর, সেই কুশপ্রাচীরে কি উপাদান থাকে? লিগনিন। এর কুশপ্রাচীরে কি থাকে? লিগনিন থাকে, লিগনিন। লিগনিনের কাজই হচ্ছে কুশপ্রাচীরকে মোটা করে দেওয়া বা পুরু করে দেওয়া, ঠিক আছে। সো পুরু প্রাচীর বিশিষ্ট হয়। প্রাথমিক অবস্থায় এই কোষগুলোতে প্রোটোপ্লাজম থাকলেও খুব দ্রুতই তা নষ্ট হয়ে যায়, সুতরাং এদের কোষগুলো অনেকটাই মৃত প্রকৃতির হয়, ঠিক আছে। 3টা পয়েন্ট শিখলাম আমরা। এবার 4 নম্বর পয়েন্ট দেখি। এর কোষগুলোর মাঝে কোনো রকম আন্তঃকোষীয় ফাঁকা থাকে না। ভালো করে এটা মনে রাখবা, এটা কিন্তু বাকি সবার সাথে অনেক গুরুত্বপূর্ণ একটা পার্থক্য। প্যারেনকেমাতে অনেক ফাঁকা ছিল, কোলেনকেমাতে থাকতেও পারে, নাও থাকতে পারে, আর স্ক্লেরেনকেমাতে কোনো ধরনের ফাঁকা থাকে না, কোনো ধরনের ফাঁকা থাকে না। দেখো একদম একটার সাথে একটা লাগানো, ঠিক আছে। এবং স্ক্লেরেনকেমার যেই টিস্যুটা, সেই টিস্যুটা আঁকা কিন্তু খুবই সহজ, ঠিক আছে। এগুলো কিন্তু তোমরা কেমিস্ট্রি পড়তে গেলে কিন্তু এই যৌগটার নাম জানা থাকার কথা। বেনজিন যে যৌগ 6 কার্বন বিশিষ্ট, ঠিক আছে, বেনজিন যৌগের মতো এই কোষগুলো হবে, সরভুজ আকৃতির। ওকে, সো আঁকাটা একদম কোনো ব্যাপারই না, ধুমধামাইকে ফেলবা। পরীক্ষাতে দেখছো, চিনতে পারছো, দ্যাটস ইট, ধুমধামাইকে ফেলবা, ঠিক আছে। এবং কি করতে হবে? অবশ্যই হচ্ছে এদের যে কুশপ্রাচীর, সেই কুশপ্রাচীরটাকে পুরু করে দিতে হবে, মোটা করে দিতে হবে, ঠিক আছে। জাস্ট মোটা করে দিবা, এরকমভাবে প্রত্যেকটা কোষের যে কুশপ্রাচীর আছে সেটাকে একটু মোটা করে দিলে কিন্তু আঁকা হয়ে গেছে, ঠিক আছে। এবং মাঝখানে কি কোনো প্রোটোপ্লাজম দেখানো যাবে? আনসার হচ্ছে না, না ভাইয়া, কোনো ধরনের প্রোটোপ্লাজম থাকে না। সো ডট ডট এগুলো দেওয়া যাবে না, ঠিক আছে, ডট ডট দেওয়া যাবে না। ডট ডট আমরা কি জন্য দিয়েছিলাম? এরকম ডট ডট কি জন্য দিয়েছিলাম? যে এর ভিতরে হচ্ছে অনেক প্রোটোপ্লাজম আছে, এটা বুঝিয়ে দিয়ে দিয়েছিলাম। সো যেহেতু এর ভিতরে কোনো ধরনের প্রোটোপ্লাজম থাকে না, সো এরকম এঁকে দিলেই মোটামুটি হয়ে যাবে যে এটাই হচ্ছে আমাদের কি, এটাই হচ্ছে আমাদের স্ক্লেরেনকাইমা, ঠিক আছে, স্ক্লেরেনকাইমা। ওকে, আশা করি একদম ক্লিয়ার। সো 4 নাম্বার যে বৈশিষ্ট্য, যে এই কোষগুলোর মাঝে কোনো ধরনের আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে না, এটা আশা করি ক্লিয়ার। এবং কোষপ্রাচীর লিগনিন দ্বারা গঠিত হয়, বলে অত্যন্ত পুরু হয়, ঠিক আছে। আশা করি এর বৈশিষ্ট্যগুলো একদম ক্লিয়ার। এই বৈশিষ্ট্য আসলে ধুমায় লিখে দিয়ে আসতে পারবো আশা করি ইনশাল্লাহ। এবার আসো, স্ক্লেরেনকাইমা টিস্যু কয় প্রকারের হয়? এর প্রকারভেদটা থেকে কিন্তু এমসিকিউতে প্রশ্ন আসে, ঠিক আছে। এর যে প্রকারভেদ, এই স্ক্লেরেনকাইমা টিস্যুর অন্যান্য ক্ষেত্রে আমরা প্রকারভেদ দেখি নাই, বাট এর ক্ষেত্রে প্রকারভেদ আছে তোমাদের বই অনুযায়ী। সো এই প্রকারভেদগুলো থেকে কিন্তু এমসিকিউতে প্রশ্ন আসে, ঠিক আছে। আমি সেই জিনিসটা দেখা দিচ্ছি। আমরা মনে রাখবো, এই যে মৃত প্রকৃতির স্ক্লেরেনকাইমা যে টিস্যু আছে, সেটা হচ্ছে 2 প্রকারের হয়। একটা হচ্ছে ফাইবার, আর একটা হচ্ছে স্ক্লেরাইড। ফাইবার এবং স্ক্লেরাইড। সো ফাইবার হচ্ছে কিরকম? দেখো, ফাইবার হচ্ছে লম্বা প্রকৃতির, একটু আগে যে চিত্রটা দেখাইছি। স্ক্লেরেনকাইমার মাঝে 2 রকমের টিস্যু হওয়া পসিবল। এক ধরনের টিস্যু হচ্ছে এরকম লম্বা হয়, সেটাকে বলা হয় ফাইবার। ফাইবার মানে হচ্ছে সুতা। সো সুতা যেরকম লম্বা হয়, এরকম এটা লম্বা হয়। এবং আরেকটা হচ্ছে স্ক্লেরাইড, এবং এই স্ক্লেরাইডটাই ইম্পর্টেন্ট। স্ক্লেরাইডটা দেখে দেখো, হয় হচ্ছে তোমার কাছে, মানে তুমি যদি পড়াশোনা না করো তাহলে বাসাবাড়ির হচ্ছে পাপোশের কথা মনে পড়বে, আর যদি মোটামুটি হচ্ছে পড়াশোনা করো তাহলে এটা দেখে হচ্ছে একটা পাথরের কথা মনে পড়তে পারে, বা পাথরের মতো দেখতে মনে পড়তে পারে। সো সেখান থেকে মনে রাখবা যে স্ক্লেরাইডকে কি বলা হয়? স্টোন সেল। আমি কিন্তু বারবার বলতেছি রে ভাই, ঠিক আছে। এটা কিন্তু কোনো না কোনো বোর্ডে এবারও আসবে, ঠিক আছে, একদম 100%। আর সেম প্রশ্ন হইলে তো আসতেই পারে, ঠিক আছে। সারা বাংলাদেশে যদি সেম প্রশ্ন হয় তাহলে তো আসতেই পারে। সো নিচের কোনটিকে বলা হয় স্টোন সেল? আনসার হচ্ছে স্ক্লেরাইড, ঠিক আছে। একটা এমসিকিউ কিন্তু আমি পাড়াই দিয়েছি, এখান থেকে কিন্তু আসবে। নিচের কোনটিকে বলা হয় স্টোন সেল? আনসার হচ্ছে স্ক্লেরাইড। কারণ কি? স্ক্লেরাইডের মাঝে এর যে কুশপ্রাচীর হয়, সেটা সবচেয়ে বেশি পুরো হয়। সো এত পুরো দেখো, এটা হচ্ছে তার কুশপ্রাচীর, এত পুরো কুশপ্রাচীর, ঠিক আছে, এত পুরো কুশপ্রাচীর। সুতরাং এজন্য এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে, এটা অনেকটা পাথরের মতো, ঠিক আছে। স্টোন মানে তো পাথর। তাহলে আমরা একটা এমসিকিউ পেরে গেলাম ইনশাল্লাহ। 25টা থেকে একটা এমসিকিউ অলরেডি আমাদের কমন, সেটা হচ্ছে কি? স্ক্লেরাইড, ঠিক আছে। নিচের কোনটিকে বলা হয় স্টোন সেল? আনসার হচ্ছে স্ক্লেরাইড। আর ফাইবার এবং স্ক্লেরাইড, এটা হচ্ছে স্ক্লেরেনকাইমারই 2টা প্রকারভেদ। তাহলে ফাইবার, স্ক্লেরাইড, এদের বৈশিষ্ট্য কি নতুন করে পড়াইতে হবে? পড়ানোর কিছুই নাই, দুইটাই যেহেতু স্ক্লেরেনকাইমার অন্তর্গত। আর স্ক্লেরেনকাইমার কোষগুলো হচ্ছে মৃত, প্রোটোপ্লাজমবিহীন, এদের কোষপ্রাচীর অনেক বেশি পুরু হয়, আন্তঃকোষীয় কোনো ফাঁকা স্থান থাকে না, ঠিক আছে। এই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা অলরেডি পড়ে আসছি। সো এদের বৈশিষ্ট্যগুলো কিন্তু ওই এক্স্যাক্টলি সেম জিনিসই হবে, ঠিক আছে। সো এরপরও ধরো
হালকা পাতলা একটু বর্ণনা জেনে রাখতে পারো যে ফাইবার মানে হচ্ছে সুতা, ফাইবার মানে হচ্ছে সুতা। সুতা যেরকম লম্বা হয় ফাইবারও কীরকম হয়, ফাইবারও অত্যন্ত দীর্ঘ, পুরু প্রাচীরযুক্ত হয় এবং এদের দুই প্রান্ত সরু, কখনো কখনো ভূতা হইতে পারে। দুই প্রান্ত কীরকম সরু, দেখো দুই প্রান্ত সরু, কখনো কখনো ভূতা হইতে পারে। এবং ভালো করে যেটা মনে রাখবা যে এই যে স্ক্লেরেনকাইমার মাঝে যে ফাইবার, সেই ফাইবারই মনে রাখবা যখন একটার সাথে আরেকটা এরকম জোড়া বেঁধে একটা বড় স্ট্রাকচার ধারণ করে, তখনই সেটাকে বলা হয় বাস্ট ফাইবার। ঠিক আছে, সো বাস্ট ফাইবারের উদাহরণ কি, পাটের আঁশের মাঝে দেখা যায় যে স্ক্লেরেনকাইমার যে ফাইবারগুলো আছে, সেই ফাইবারগুলো একটার সাথে আরেকটা যুক্ত হয়ে বা এদের প্রান্তদেশের একটার সাথে আরেকটা যুক্ত হয়ে একটা লম্বা সুতার মতো স্ট্রাকচার বা লম্বা সুতার মতো গঠন তৈরি করে, যে জন্য এটাকে কি বলা হয়, বাস্ট ফাইবার বলা হয়। ঠিক আছে, আশা করি এখান থেকে সৃজনশীলের খ আসলে লিখতে পারবা ইনশাল্লাহ। কিছু ফাইবার বা কিছু সুতা, ঠিক আছে, কিছু স্ক্লেরেনকাইমার কোষ, সেগুলো হচ্ছে একটা উদ্ভিদের সারফেসে থাকে বা পৃষ্ঠে থাকে। সারফেস মানে হচ্ছে পৃষ্ঠ বা তল। ঠিক আছে, ধরো আমার হাতের এই জায়গাটা কি বলবো, এই জায়গাটা বলবো সারফেস। ঠিক আছে, সো কোনো উদ্ভিদের সারফেসে থাকে। আবার জাইলেম, যেটা হচ্ছে জটিল টিস্যু, সেই জাইলেমের মাঝেও কিন্তু এটা ফাইবার আকারে থাকতে পারে। আচ্ছা, এখান থেকে আরেকটা এমসিকিউ আসতে পারে যে জাইলেম ফাইবার এটাকে কি বলা হয়, কাষ্ঠতন্তু। নিচের কোনটিকে বলা হয় কাষ্ঠতন্তু, এটা হচ্ছে আনসার হচ্ছে জাইলেম ফাইবার। নিচের কোনটিকে বলা হয় কাষ্ঠতন্তু, আনসার হচ্ছে জাইলেম ফাইবার। ঠিক আছে, এটা ভালো করে মনে রাখবা, নিচের কোনটিকে বলা হয় কাষ্ঠতন্তু, আনসার হচ্ছে জাইলেম ফাইবার। ঠিক আছে, গেল। এবার আসো হচ্ছে স্টোন সেল অর্থাৎ স্ক্লেরাইড নিয়ে আমরা কথাবার্তা বলি। স্ক্লেরাইড হচ্ছে খাটো হয়, কখনো সমবেশীও হয়, কখনো লম্বাটেও হয়, ঠিক আছে, কখনো তারকার মতোও হয়। বাট এগুলো ইম্পর্টেন্ট না, এখান থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্ক্লেরাইডের যে কোষপ্রাচীর, দেখো স্ক্লেরাইডের যে কোষপ্রাচীর, সেই কোষপ্রাচীরে গৌণ প্রাচীর থাকে। কোষপ্রাচীরে কি থাকে, গৌণ প্রাচীর থাকে। কোষপ্রাচীর অংশটা যখন আমি তোমাদেরকে এই চ্যাপ্টারের শুরুতে পড়াইছিলাম, তখন কিন্তু বলছিলাম যে দেখো এটা যদি একটা কোষপ্রাচীর হয়, দেখো এই চিত্রটা আমি নিয়ে আসছি আমার স্লাইডে, এটা যদি একটা কোষপ্রাচীর হয়, এটা উদ্ভিদ কোষের এই অংশটাকে আমরা কি বলি, কোষপ্রাচীর বলি। সো কোষপ্রাচীরটাকে আমরা যদি জুম করি, তখন দেখবো যে কোষপ্রাচীরের মাঝখানে থাকে মধ্যপর্দা, তার উপর এই লাল কালারটা কি, লাল কালারটা হচ্ছে প্রাইমারি প্রাচীর বা প্রাথমিক প্রাচীর। সেই প্রাথমিক প্রাচীরের উপর সবুজ কালারের যে প্রাচীরটা দেখতেছো, সবুজ কালারের প্রাচীরটাকে বলা হয় গৌণ প্রাচীর। ঠিক আছে, একটা কোষপ্রাচীরের মাঝে প্রাথমিক প্রাচীরের উপর যে মোটা প্রাচীরটা সৃষ্টি হয়, সেটাকে বলা হয় গৌণ প্রাচীর। সো দেখা যায় যে এই যে তোমার স্ক্লেরাইড আছে, সেই স্ক্লেরাইডের এই গৌণ প্রাচীরটা লিগনিন যুক্ত হয়। ঠিক আছে, অর্থাৎ স্ক্লেরাইডের যে কোষপ্রাচীর, সেই কোষপ্রাচীরের এই গৌণ প্রাচীরেই কি যুক্ত হয়, লিগনিন এসে যুক্ত হয়, লিগনিন। আর লিগনিনের কাজে কি, লিগনিনের কাজে হচ্ছে কোনো একটা কিছুকে শক্ত করে দেওয়া, মোটা করে দেওয়া। ঠিক আছে, সো এটা যখন এখানে যুক্ত হবে, তখন অটোমেটিক্যালি দেখো এই জিনিসটার এতটুকু হচ্ছে কোষপ্রাচীর, এতটুকুই হচ্ছে কোষপ্রাচীর, এই ফুল জিনিসটি হচ্ছে কোষপ্রাচীর। বোঝা গেল? সো যেহেতু এটা খুবই পুরু হয়, ঠিক আছে, খুবই পুরু হয় এবং লিগনিন যুক্ত হয়, এজন্য এটাকে বলা হয় স্টোন সেল কিংবা পাথর কোষ। ঠিক আছে, বোঝা গেল? সো যদি এরকমটা আমাদের সৃজনশীলের খতে আসে, ঠিক আছে, স্টোন সেল বলতে কি বোঝায় কিংবা স্ক্লেরাইড বলতে কি বোঝায়, সো সেক্ষেত্রে কি বলবা, সেক্ষেত্রে বলবা যে স্ক্লেরেনকাইমার মাঝে যে ধরনের টিস্যুগুলো দেখতে খাটো, সমবেশীয়, কখনো লম্বাটে বা তারকাকার হয়, সাধারণত সেগুলোকেই বলা হয় স্ক্লেরাইড। এই স্ক্লেরাইডের কোষগুলোর যে কোষপ্রাচীর আছে, সেই কোষপ্রাচীরের যে গৌণ প্রাচীর, কোষপ্রাচীর তো অনেকগুলো পার্ট নিয়ে গঠিত, দেখো কোষপ্রাচীর তো আসলে অনেকগুলো পার্ট নিয়ে গঠিত। সো এদের যে কোষপ্রাচীর, সেই কোষপ্রাচীরের যে গৌণ প্রাচীর, সেই গৌণ প্রাচীরটা কি যুক্ত হয়, লিগনিন যুক্ত হয়। লিগনিন যুক্ত হয় বলে হচ্ছে এটা খুবই পুরু হয় এবং শক্ত হয়। খুবই পুরু এবং শক্ত, এই দুটো কথা বলতে হবে, অত্যন্ত পুরু এবং খুবই শক্ত, যে কারণে এটাকে কি বলা হয়, স্টোন সেল বলা হয়। এটাকে কি বলা হয়, স্টোন সেল বলা হয়। ঠিক আছে, এই ব্যাখ্যাটা কিন্তু স্লাইডেই থাকবে, স্লাইড থেকে জাস্ট পড়ে ফেলবা। ওকে, এবার আসলে এই যে স্ক্লেরাইড, সেই স্ক্লেরাইড আসলে থাকে কোন কোন জায়গায়। ঠিক আছে, আমরা মনে রাখবো যে আমরা যে আপেল খাই, আপেলের ভিতরে দেখো বীজের একটা অংশ আছে না, এই যে বীজের এদিকে যে একটা অংশ, ঠিক আছে, এই অংশটাই হচ্ছে স্ক্লেরেনকাইমা দ্বারা গঠিত এবং টু বি স্পেসিফিক স্ক্লেরেনকাইমার স্ক্লেরাইড দ্বারা গঠিত। ঠিক আছে, তাহলে ফল ত্বকের মাঝে কিন্তু কি থাকে, ফল ত্বকের মাঝে হচ্ছে এই স্ক্লেরাইড থাকতে পারে। এরপর আমরা যে হচ্ছে কাঠবাদাম, পেস্তা বাদাম, নানান রকমের জিনিস যে খাই, ঠিক আছে, সেই বাদাম কিংবা বীজের মাঝেও কিন্তু কি থাকতে পারে, বীজের মাঝেও কিন্তু এই স্ক্লেরাইড কিন্তু থাকতে পারে। সো মনে রাখবা, পরিণত স্ক্লেরাইড কোষ মৃত হয় এবং এদের যে কোষপ্রাচীর সেটা কূপযুক্ত হয়।
মানে বইয়ের মাঝে প্রত্যেকটা লাইন ধরে ধরে আধা ঘন্টা লেকচার দেওয়া সম্ভব, ঠিক আছে? তোমাদের বইতে এত শর্ট করতে গিয়ে এত প্যাচারে ফেলছে। মনে রাখবা স্ক্লেরাইডের যে কোষপ্রাচীর সেটা খুব যুক্ত হয়। কোষপ্রাচীরের মাঝে গৌণপ্রাচীর বুঝতেই আমাদের একটু ঝামেলা হয়ে গেছে। দেখো কোষপ্রাচীরের মাঝে গৌণপ্রাচীরটা বুঝতেই, যে কোষপ্রাচীরের মাঝখানে থাকে মধ্যপর্দা, এটার উপর থাকে প্রাথমিক প্রাচীর, সেই প্রাথমিক প্রাচীরের উপর যেটা থাকে সেটাকে বলা হয় গৌণপ্রাচীর। এটা বুঝাইতে অর্ধেক আমার সময় চলে গেছে। এখন দেখো আরো কি বলতেছে, কূপ। কোষপ্রাচীরের মাঝে কূপ কোনটাকে বলা হয়? এই যে অংশটা আছে না, এই যে অংশটা আছে না, এখানে একটা কুয়ার মতো অংশ পাওয়া যায়। এখানে কি পাওয়া যায়? একটা কুয়ার মতো অংশ পাওয়া যায়, এবং সেটাকেই বলা হয় কূপ এলাকা। এটাকে কি বলা হয়? কূপ এলাকা বলা হয়, ঠিক আছে? এবং টু বি স্পেসিফিক, এখানে যেহেতু দুইটা কূপ থাকে সেই জন্য এটাকে বলা হয় জোড়া কূপ। এটাকে বলা হয় জোড়া কূপ কিংবা পিট পেয়ার। এটাকে বলা হয় জোড়া কূপ কিংবা পিট পেয়ার, যেটা সম্পর্কে এইচএসসিতে আপনারা ডিটেলসে জানবেন, ঠিক আছে? ভাই এই পড়াবো, সমস্যা নাই। সো দেখো এদের যে কোষপ্রাচীর, এই যে স্ক্লেরাইড যেটা আছে, স্ক্লেরাইডের যে কোষপ্রাচীর হয় সেটা কীরকম হয়? খুব যুক্ত হয়, অর্থাৎ তার ভিতরে হচ্ছে এরকম অংশ থাকে, এইরকম অংশ থাকে, ঠিক আছে? খুব যুক্ত হয়। এবং ভালো করে দেখো, ভালো করে দেখো, এই কূপগুলা কিন্তু এখানে দেখানো হয়েছে, কূপগুলা কিন্তু এখানে দেখানো হয়েছে, কূপগুলা কিন্তু এখানে দেখানো হয়েছে, বোঝা গেছে? সো আশা করি হচ্ছে মনে রাখবা এটা, যে স্ক্লেরাইডের যে কোষপ্রাচীর সেটা কীরকম হয়? খুব যুক্ত হয়, ঠিক আছে? আর স্ক্লেরাইড সেটা কিসের অন্তর্গত? স্ক্লেরেনকাইমার অন্তর্গত। কাজে এখান থেকে আমরা এটাও বলতে পারি, স্ক্লেরেনকাইমার যে কোষগুলো হয় সেই কোষের মাঝে যে কোষপ্রাচীর থাকে সেই কোষপ্রাচীরে কূপ থাকে। অন্য কোনোটাতে প্যারেনকাইমা, কোলেনকাইমা কোনোটাতে কিন্তু আমরা কূপ পাই নাই, কোষপ্রাচীরে কূপ পাই নাই। কোষপ্রাচীরে জাস্ট কি পাইছিলাম? সেলুলোজ পাইছিলাম, পরেরটে পাইছিলাম সেলুলোজ পেকটিন, এখানে দেখলাম লিগনিনও আছে, এটা ইম্পর্টেন্ট, এবং এর পাশাপাশি কোষপ্রাচীরে কূপও আছে। সো এগুলাই কিন্তু আমরা কি করতে পারি, যদি পার্থক্য আসে পার্থক্যতে লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা, পার্থক্যতে আমরা যাওয়ার আগে আমরা জাস্ট লাস্টের যে অংশটা সেটা বলে ফেলি, যে এই যে স্ক্লেরেনকাইমা, ঠিক আছে, সেটা কোথায় কোথায় পাওয়া যায়। আমরা মনে রাখবো স্ক্লেরেনকাইমার মাঝে দেখলাম অলরেডি স্ক্লেরাইড এবং ফাইবার দুইটা জিনিস হতে পারে, ঠিক আছে? নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদ, নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদের যে কর্টেক্স আছে, কর্টেক্স জিনিসটা কি? মানে প্রশ্নের পর কিন্তু আসলে প্রশ্ন চলে আসে, ঠিক আছে? কর্টেক্স জিনিসটাকে ওই দিন আমার প্রাইভেট বেচে একজন স্টুডেন্ট জিজ্ঞাসা করছে, সো তোমাদেরকেও জানাই দিই। মনে রাখবা একটা উদ্ভিদের মাঝে, ঠিক আছে, একটা উদ্ভিদের মাঝে বাইরের দিকে, ধরো একটা উদ্ভিদ হচ্ছে এটা, ঠিক আছে, আমরা এই বরাবর কাটলাম, এই বরাবর কেটে, তাহলে ভিতরে বুঝতে পারতেছি এরকম একটা গোল এলাকা পাওয়া যাবে। সো উদ্ভিদের এরকম গোল একটা এলাকার মাঝে বাইরের দিকের যে এলাকা সেটাকে বলা হবে কর্টেক্স। কর্টেক্স হচ্ছে বাইরের দিকের এলাকা, কর্টেক্স হচ্ছে কি? বাইরের দিকের এলাকা। একটা উদ্ভিদকে যদি মাঝ বরাবর কাটি আমরা, কাটলে বাইরের দিকের যে অংশ সেটাকে বলা হবে কর্টেক্স। আর মাঝখানের যে অংশ সেটাকে বলা হবে মেডুলা। মেডুলা কোথায় থাকে? মাঝখানে। মেডুলা থাকে মাঝখানে, কর্টেক্স থাকে বাইরের দিকে বা প্রান্তের দিকে, ঠিক আছে? এটা তুমি যখন কিডনি পড়তে যাবা, কিডনির মাঝেও দেখবা যে হচ্ছে বাইরের দিকে থাকে রেনাল কর্টেক্স, মাঝখানে থাকে রেনাল মেডুলা। যখন ব্রেন পড়তে যাবা, ব্রেনের ক্ষেত্রে দেখবা যে বাইরের দিকে কি থাকে? কর্টেক্স থাকে, ভিতরের দিকে কি থাকে? মেডুলা থাকে, ঠিক আছে? সো মাঝখানে থাকে মেডুলা, বাইরের দিকে থাকে কর্টেক্স। তাহলে একটা উদ্ভিদের প্রান্তের দিকে বা তোমার হচ্ছে স্কিনের কাছাকাছি যে এলাকাটা সেটাকে বলা হয় কর্টেক্স। সো উদ্ভিদের গা যে আমি বললাম যে শক্ত, ঘুষি দিলে হচ্ছে ব্যথা পাবা, কারণ কি? তার গায়ের মাঝে বা কর্টেক্সের মাঝে কি থাকে? কর্টেক্সের মাঝে থাকে এই মৃত কোষের আবরণ, অর্থাৎ স্ক্লেরেনকাইমা, ঠিক আছে? স্ক্লেরেনকাইমা পাওয়া যায়। এবং ফল কিংবা হচ্ছে বীজত্বকে আমরা দেখলাম যে ফল এবং বীজত্বকে কি পাওয়া যাচ্ছে? এই স্ক্লেরাইড টিস্যু কিন্তু পাওয়া যাচ্ছে। কাজেই এটা কিন্তু আসতে পারে আমাদের এমসিকিউতে, যে ধরো কথার কথা, যে তোমার এরকমটা আসলো যে আপেলের যে বীজত্বক, আপেলের বীজত্বকে হচ্ছে কোনটা পাওয়া যায়? আপেলের বীজত্বক, আপেল হচ্ছে একটা ফল, ফলের বীজত্বকে কোনটা পাওয়া যাবে? ফলের বীজত্বকে পাওয়া যাবে হচ্ছে স্ক্লেরাইড, ঠিক আছে? এটা ভালো করে মনে রাখবা। ডিরেক্টলি যদি স্ক্লেরাইড অপশনে থাকে সো সেক্ষেত্রে স্ক্লেরাইড কারেক্ট আনসার হবে, আর যদি স্ক্লেরাইড না থাকে তাহলে স্ক্লেরাইড কিসের অন্তর্গত? স্ক্লেরেনকাইমার অন্তর্গত। সো সেই ক্ষেত্রে স্ক্লেরেনকাইমা দাগাইতে হবে। অনেক কিছু আছে, একটা এমসিকিউতে তুমি চাইলেই কিছু শর্টকাট দেখা 25 পেয়ে যাবে, ওইরকম না। পরিশ্রম একটু করতে হবে ভাই, কিছু করার নাই, ঠিক আছে? আমাদের জিনিসগুলোই হচ্ছে এরকম, একটু পরিশ্রম করতে হবে। বেসিকটা তো বুঝছো, ক্লাস করে তো বেসিকটা বুঝে গেছো, ঠিক না? এখন এই অনুযায়ী পড়াশোনা করো, জাস্ট একবার এই স্লাইডটা পড়ে যাও, তাহলে দেখবা যে ইনশাল্লাহ এই অংশ থেকে এমসিকিউ যাই আসুক না কেন তুমি একদম রাজত্ব করবা ইনশাল্লাহ, ঠিক আছে? এতটুকুই আমার কথা। আচ্ছা, এরপর দেখো, এছাড়া জাইলেম এবং ফ্লোয়েমের সাথেও এরা পত্রবৃন্তে থাকতে পারে, ঠিক আছে? একটা পাতার যে বৃন্ত সেটাকেই বলছিলাম পত্রবৃন্ত, সেই পত্রবৃন্তের মাঝে জাইলেম এবং ফ্লোয়েম অর্থাৎ জটিল টিস্যুর সাথেও কিন্তু এরা থাকতে পারে, ঠিক আছে? এখানে চিত্রমিত্র আছে, এগুলো দেখে নিও, ঠিক আছে? দেখো একটা জাইলেমের, ধরো এটা হচ্ছে একটা পাতার পত্রবৃন্ত, ঠিক আছে? দেখাই দিই, যাও, সমস্যা নাই। এটা হচ্ছে পাতার পত্রবৃন্ত। এই অংশটাকে আমরা যদি কাটলে আমরা কি দেখবো? আমরা দেখবো যে ভিতরে আছে জাইলেম, এর বাইরে আছে ফ্লোয়েম,
এবং এর বাইরে একদম ধরো একদম এই বরাবর এই প্রান্ত বরাবর কি আছে, স্ক্লেরেনকেমা আছে। ঠিক আছে, এই প্রান্ত বরাবর আছে হচ্ছে স্ক্লেরেনকেমা। ঠিক আছে, সো স্ক্লেরেনকেমা কিন্তু জাইলেম ফ্লুয়েমের সাথে মিলেও থাকতে পারে। ঠিক আছে, সো এরপর আসে হচ্ছে স্ক্লেরেনকেমা টিস্যুর কাজটা কি। কাজ খুবই সিম্পল, মানে সবচেয়ে সহজ কাজ হচ্ছে স্ক্লেরেনকেমা হচ্ছে মৃত কোষ, সুতরাং এর অন্য কোনো ফাংশন নাই। এর ফাংশন হচ্ছে আমাদের বাসাবাড়ির যে গেট যেরকম দাঁড়ায় থাকে, যান্ত্রিক সাপোর্ট দান করে, ঠিক তেমনি এর কাজ হচ্ছে উদ্ভিদকে যান্ত্রিক শক্তি এবং কাঠামোগত দৃঢ়তা প্রদান করা। উদ্ভিদকে যান্ত্রিক শক্তি বা শক্ত হইতে সাহায্য করে এবং কাঠামোগত দৃঢ়তা। উদ্ভিদের ভিতরে তো আমাদের মতো হচ্ছে কঙ্কাল নাই, আমাদের দেহটাকে ধরে রাখছে কিন্তু হচ্ছে কঙ্কাল, উদ্ভিদের দেহের মধ্যে তো কোনো কঙ্কাল নাই। সো উদ্ভিদকে ধরে রাখবে কে? উদ্ভিদকে ধরে রাখবে হচ্ছে স্ক্লেরেনকাইমা টিস্যু। এবং উদ্ভিদের দেহের মাঝে পানি এবং খনিজ লবণ পরিবহন করা। ঠিক আছে, উদ্ভিদের দেহের মাঝে আমরা দেখবো যে এগুলার ভিতর দিয়ে হচ্ছে কি পরিবহিত হয়, জাইলেম এবং ফ্লুয়েমের মাঝে এগুলা থাকে। বললামই জাইলেম ফ্লুয়েমের সাথে মিলে থাকে। দেখো আমি কিন্তু এই কথাটা বললাম যে এরা হচ্ছে জাইলেম এবং ফ্লুয়েমের সাথে মিলেমিশে থাকে। সো জাইলেম ফ্লুয়েম যখন পানি এবং খাবার পরিবহন করে, তখন এদের সাথে সাথে স্ক্লেরেনকেমার কিছু কোষও খাবার বা পানি এগুলো হচ্ছে পরিবহন করে, বিশেষ করে পানি পরিবহন করে। ঠিক আছে, পানি খনিজ লবণ এগুলো পরিবহন করে। ঠিক আছে, পানি খনিজ লবণ পরিবহন করে গেল। সো সবগুলো জিনিস আমরা জানলাম। জাস্ট আজকের ক্লাসের লাস্ট যে পার্ট, সেটা হচ্ছে যদি আমাদের সৃজনশীলে এরকমটা আসে, ধরো উদ্দীপকে এরকম 3টা টিস্যুর চিত্র দিয়ে দিয়েছে, এবং আমি কিন্তু তোমাদেরকে এই ক্লাসের শুরুতেই বলছি যে এই টিস্যুগুলোর যে চিত্রগুলো আছে সেগুলো চোখ দিয়ে মুখস্থ করতে হবে। যে এইরকম থাকলে সেটা হচ্ছে প্যারেনকেমা, এইরকম থাকলে যেটার প্রাচীর পুরো না, প্রাচীর হচ্ছে পাতলা, কিন্তু কোষগুলো দেখতে হচ্ছে এরকম কোনা আছে, কোষগুলোর মাঝে কোনা আছে, সেটা হচ্ছে কোলেনকেমা। অন্যদিকে প্রাচীর পুরু, ঠিক আছে, এবং এরকম থাকলে ভিতরে যদি কোনো ধরনের দেখো প্রোটোপ্লাজম কিচ্ছু নাই, একদম মরুভূমির মতো অবস্থা, তখন সেই জিনিসটাকে আমরা কি বলবো? স্ক্লেরেনকেমা বলবো। সো এগুলো চোখ দিয়ে দেখেই হচ্ছে চিন্তা হবে। তো এরকমটা যদি আমাদের সৃজনশীলের গ নাম্বারে আসে যে উদ্দীপকের এক্স ওয়াই জেড, ধরো এটা এক্স, এটা ওয়াই, ঠিক আছে, এটা এক্স বললো, এটা বললো ওয়াই, এটা বললো জেড, কোনো না কোনো বোর্ডে এটাই আসবে। ঠিক আছে, এই প্রশ্নটাই আসবে, দেখবা উদ্দীপকের এক্স ওয়াই জেড টিস্যুর মাঝে পার্থক্যগুলো লিখো। সো সেক্ষেত্রে আমাদের কি বলতে হবে যে এক্স ওয়াই জেড এর মাঝে কি কি পার্থক্য আছে। তখন কিভাবে আনসার দিবেন সেই আনসারটা আপনাদেরকে প্রেজেন্ট করে দিচ্ছি, আপনারা জাস্ট খেয়ে ফেলবেন, তাইলেই হলো। ঠিক আছে, মানে খেয়ে ব্রেইনে রাখতে হবে। খেয়ে ভাই ভুলে গেলাম তাইলে হইল না। ঠিক আছে, খেয়ে ব্রেইনে রাখতে বলছি কিন্তু। ঠিক আছে, সামনে পুরা বাংলাদেশে একই প্রশ্ন হইলে এই জিনিস কিন্তু আসলে পুরা বাংলাদেশের সবাইকেই আনসার দিতে হবে। সো ডেফিনেটলি শিখে যান কিভাবে আনসার দিতে হবে। ঠিক আছে, সো আমরা কিন্তু ফার্স্টে বলবো এরকম যদি প্রশ্ন আসে, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, এদের মাঝে পার্থক্য বলো, ফার্স্টে স্যারকে বুঝাইতে হবে, স্যার আপনি যে প্রশ্নটা করছেন আমি ধরতে পারছি। সো সেটার জন্য এরকম একটা লাইন দিতে হবে, উদ্দীপকের এক্স, ওয়াই ও জেড টিস্যু দ্বারা যথাক্রমে প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমাকে বোঝানো হয়েছে। এই কথাটা বলতে পারবো না? একদম সহজ, যে এক্স ওয়াই জেড দ্বারা যথাক্রমে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমাকে বোঝানো হয়েছে। এরপর এদের সাথে সাপোর্টিভ আর একটা লাইন লিখতে হবে। ধরো আসছে গ নাম্বারের জন্য, গ নাম্বারে তো টোটাল 3 মার্কস। সো 3 মার্কসের জন্য আমরা 3টা প্যারা করে লিখবো। ঠিক আছে, প্রথম প্যারাতে আইডেন্টিফিকেশন করলাম, প্রশ্ন যে করছেন, কি প্রশ্ন করছেন আমি ধরতে পারছি, দেখাই দিলাম স্যাররে। এরপর এটা সম্পর্কে যে আমি মোটামুটি পড়াশোনা করে আসছি সেটাও স্যাররে বুঝাইতে হবে। সো বোঝানোর জন্য এরকম একটা লাইন লিখবা, সিম্পল কথা। প্যারেনকেমা, কোলেনকেমা, স্ক্লেরেনকেমা এগুলো কি? উদ্ভিদের স্থায়ী টিস্যু বা সরল টিস্যু। আর সরল টিস্যু হওয়ার পর তারা কি করে? উদ্ভিদের মাঝে খাদ্য প্রস্তুত, খাদ্য সঞ্চয়, খাদ্য পরিবহন কিংবা উদ্ভিদকে দৃঢ়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একদম সহজ একটা লাইন লিখে দিলা, দ্যাটস ইট। এরপর ফাইনালি 3 নাম্বার যে প্যারা, লাস্ট যে প্যারা, ঠিক আছে, 3 নাম্বার প্যারাতে গিয়ে বলবা নিম্নে এদের মাঝে পার্থক্যসমূহ ছক আকারে বর্ণনা করা হলো বা উল্লেখ করা হলো। ঠিক আছে, মানে বুঝতে পারতেছো, গ নাম্বারের প্রশ্ন আসলে তুমি যে গতে হচ্ছে 1 পাও, মানে 3-এ যে 1 পাও বা 3-এ যে 2 পাও, 3-এ 3 যে পাও না, এর কারণ হচ্ছে এই স্টেপগুলো মেনটেন করো না। ঠিক আছে, বায়োলজির সৃজনশীল লিখতে হলে এই স্টেপগুলো মেনটেন করতে হবে। এই স্টেপগুলো মেনটেন করলে ডেফিনেটলি তুমি 3-এ 3 পাবা, ফর শিওর। ঠিক আছে, তুমি ফার্স্ট প্যারাতে আইডেন্টিফিকেশন করলা, স্যার প্রশ্ন যেটা করছেন সেটা ধরতে পারছি, দেখাইলা। সেকেন্ড প্যারাতে এটা সম্পর্কে কিছু সাপোর্টিভ লাইন লিখলা, অর্থাৎ এদের সম্পর্কে তুমি যা জানো সেটাই একটু ঘুরে পেঁচে লিখলা। থার্ড প্যারাতে গিয়ে, 3য় নম্বর প্যারাতে গিয়ে হচ্ছে তুমি এক্সাক্ট আনসারটা দিবা, মূল আনসারটা দিবা। কি বলবা? নিম্নে এদের মাঝে থাকা পার্থক্যসমূহ ছক আকারে বর্ণনা করা হলো। এরপর তুমি হচ্ছে ছক বানায় এতক্ষণ যে কথাগুলো বলছি সেগুলো এখানে দেখানো হয়েছে। ঠিক আছে, সেগুলো হচ্ছে পড়ে ফেলো। আর যারা হচ্ছে ধরো
আজকের ক্লাসে একদম মানে রিভিশন দেওয়ার জন্য দেখতেছো, তারা অবশ্যই হচ্ছে এই ছকটা পড়ে ফেলো। আগের যে কথাগুলো বলছি সেগুলার মানে প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল বৈশিষ্ট্য মনে রাখতে গেলে অনেক সময় লাগবে। এর চেয়ে বরঞ্চ হচ্ছে এই ছকটা পড়ে যাও। ছকটা পড়ে গেলে কিন্তু অটোমেটিক্যালি তোমার কি হবে, তুমি কিন্তু সব কিছু ইজিলি মনে রাখতে পারবা। সো এই ছকটা হচ্ছে সামারি, আজকের ক্লাসের মেইন সামারি। ওকে, সো এই সামারি অনুযায়ী সব কিছু মনে রাখবা। তবে আজকের ক্লাসে আমি কিন্তু এক্সট্রা কিছু এমসিকিউ, এক্সট্রা কিছু বেসিকও শেখাইছি। যে বেসিকগুলো পুরো ক্লাস যদি তুমি না দেখো তাহলে কিন্তু তোমার পক্ষে জানা সম্ভব ছিল না। সো মোটামুটি এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসটা অনেক লং ছিল, বাট আমি চেষ্টা করছি প্রত্যেকটা জিনিস একদম ধরে ধরে তোমাকে বুঝাইতে, যেন তুমি বায়োলজিতে আসলে রাজাদের রাজা হইতে পারো, কিং অফ বায়োলজি যাতে তুমি হইতে পারো, সেটাই আমার টার্গেট। সো এরকমভাবে ভাইয়ের সাথে যদি এসএসসি বায়োলজির এই যে বায়োলজি বই, সে বায়োলজি বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক যদি আমার সাথে একদম শিখে শিখে বস হতে চাও, একদম বুঝে বুঝে যদি আগাইতে চাও, তাহলে ডেফিনেটলি কী করতে হবে, ডেফিনেটলি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কোর্সে ভর্তি হতে হবে। সো এসএসসি 26, 27, 28 যারাই হচ্ছে এই ক্লাস দেখতেছো, ঠিক আছে, পরবর্তী মানে বেস্ট যদি হচ্ছে ক্লাস করো তাও কোনো সমস্যা নাই। তুমি জাস্ট হচ্ছে এই ভিডিওর প্রথম কমেন্ট চেক করো। প্রথম কমেন্ট চেক করলেই আমাদের কোর্সে কীভাবে ভর্তি হবা সেটার যাবতীয় ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে। যদি হচ্ছে আমাদের ওয়েবসাইটে যাও সবচেয়ে ভালো হয়। আমাদের ওয়েবসাইট হচ্ছে biologyadda.com। এই ওয়েবসাইটে গিয়ে কিভাবে কোর্স কিনবা বা কিভাবে ভর্তি হতে হবে সেটাও আমি ফার্স্ট কমেন্টে দিয়ে রাখছি। আর যাদের কিনা ওয়েবসাইট থেকে ভর্তি হতে গেলে একটু সমস্যা হয় বা বুঝতে পারো না, তারা সিম্পলি আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা 01635157417। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই ভাই তোমাকে কিভাবে এসএসসি 27-এর কোর্সে ভর্তি হবা বা 28-এর কোর্সে ভর্তি হবা, ঠিক আছে, বা নেক্সট কোনো ব্যাচ আসলে মানে যেই কোর্স যখন চলবে তখন সেই কোর্সে কীভাবে ভর্তি হবা সেই জিনিসটা জানাই দিব। সো দ্রুত জয়েন করে ফেলো। আমাদের কিন্তু এসএসসি 27 এবং 28-এর কোর্সে অনেক অনেক স্টুডেন্ট ইদানিং ভর্তি হচ্ছে। সো তুমি এখন যদি ভর্তি হও তাহলে ডেফিনেটলি ওদের সাথে থাকতে পারবা একদম পুরোটা সময় জুড়ে, একদম এসএসসি পরীক্ষা পর্যন্ত। আমার কাছে একবার মাত্র পেমেন্টে আমার কাছে সম্পূর্ণ এসএসসি বায়োলজির পুরা বইয়ের যা কিছু আছে সব কিছু হচ্ছে আমার কাছে কমপ্লিট করতে পারবা। সো এই জন্য প্রথম থেকে থাকতে হইলে আজকে জয়েন করে ফেলো আমাদের এসএসসি বায়োলজি কোর্সে। 27-এর হইলে 27-এর ব্যাচে ভর্তি হয়ে যাও, 28 হলে 28-এর ব্যাচে ভর্তি হয়ে যাও। জাস্ট হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই হবে, অথবা আমাদের ওয়েবসাইটে গিয়ে ডিরেক্টলি তুমি কোর্স কিনতে পারবা, কোনো সমস্যা নাই। সব কিছু বায়োলজির যা কিছু দরকার সব কিছু হচ্ছে চেষ্টা করতেছি কোর্সে প্রোভাইড করতে। পরীক্ষা নিচ্ছি, এরপর হচ্ছে দাগানো বই দিয়ে দিচ্ছি, সব কিছু করার চেষ্টা করতেছি যাতে তোমার বায়োলজি নিয়ে একদম কোনো টেনশন না থাকে, ঠিক আছে। সো তোমরা দ্রুত ভর্তি হয়ে যাও আমাদের কোর্সে, আর তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো একটা ক্লাসে। এবং যারা কোর্সে ভর্তি হবে কোর্সের ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আর ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবা। আসসালামু আলাইকুম।